আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা বাদ। আজকে আমরা স্বাস্থ্য বিষয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, মানে সবচেয়ে মোস্ট কমন এবং মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু যেটা, সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হাই প্রেশার, হাইপারটেনশন বা কার্ডিওভাস্কুলার সিস্টেম। যতক্ষণ আলোচনা হবে খুব মন দিয়ে শোনার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, আমি একটা জিজ্ঞেস করি, কোষ কাকে বলে? কোষ কে বলতে পারবেন? কোষ হচ্ছে যে কোনো প্রাণীর বা জীবন্ত বস্তুর সবচেয়ে ছোট ফাংশনাল ইউনিট, যেখানে অসংখ্য কাজ চলে এবং অনেকের কাজ একসঙ্গে মিলে একটা অর্গান কাজ করে। মানে অনেকগুলো কোষ মিলে কি তৈরি হয়? কলা তৈরি হয়, টিস্যু তৈরি হয়। অনেকগুলো কলা মিলে কি তৈরি হয়? অর্গান তৈরি হয়। অনেকগুলো অর্গান মিলে কি তৈরি হয়? সিস্টেম তৈরি হয়, ঠিক আছে? আমরা এখানে যেটা বলছি কার্ডিওভাস্কুলার সিস্টেম। তাহলে এই কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি কি অর্গান আছে কে বলতে পারবে? কার্ডিও মানে অবশ্যই হার্ট আছে। ভাস্কুলার মানে কি? ভেসেল, মানে ভেসেল আছে। এখানে কি আছে? আর্টারি আর ভেন, ক্যাপিলারি, ঠিক? কার্ডিওভাস্কুলার সিস্টেমকে, এই সিস্টেমে কি চলে? জল চলে? কি আছে? ব্লাড আছে। তাহলে এই এতগুলো অঙ্গের সমষ্টিগত যে কাজ, যে সিস্টেম, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের কাজটা কি? মেন ফাংশন কি? মূল কাজ হলো গোটা দেহের মধ্যে রক্তকে সংবাহিত করা। গোটা দেহে রক্তের সংবহন, পরিবহন, যাই বলো সব। গোটা দেহে রক্তে সাপ্লাই হওয়ার পর কি সাপ্লাই করে? রক্ত দিলে তো হবে না, রক্তের মধ্যে কি দেয়? পুষ্টি দেয়। পুষ্টি বলতে একটা কোষের যে সমস্ত কাজগুলো চলে, কোষ বেঁচে থাকে কী করে? কোষের মধ্যে একটা মেমব্রেন থাকে, মানে লিপিড বাইলেয়ার। সেই বাইলেয়ারের মধ্যে বিভিন্ন প্রোটিন থাকে, কোলেস্টেরল থাকে, পুরো ঘিরে থাকে চারিপাশটা। ভিতরে থাকে সাইটোসল থাকে, সাইটোপ্লাজমে কী থাকে? জল থাকে। আর কি থেকে? বিভিন্ন প্রোটিন থাকে, অর্গানিল থাকে ভেসে। অর্গানিল বলতে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, তারপরে গলগি বডি, প্যারাক্সিজম, এসবগুলো থাকে। মাইটোকন্ড্রিয়া তো থাকেই। আর কেন্দ্রে কী থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস মাথা হয়ে সমস্ত কাজগুলোকে অপারেট করছে, সমস্ত অঙ্গ আপন আপন কাজ করছে। এবং কোষ কী করছে? কোষ আলটিমেট একটা শক্তি তৈরি করছে। শক্তি বেশি হয়ে গেলে সেই শক্তিটাকে একটা অন্য মলিকুলে কনভার্ট করে জমিয়ে রাখছে পরবর্তীকালের জন্য। অথবা কোষকে জীবন্ত রাখার জন্য যে সমস্ত প্রোটিন দরকার, যে সমস্ত কেমিক্যাল দরকার, সেগুলো তৈরি করে রেখে দিচ্ছে। হরমোন দরকার, যেমন থাইরয়েড কোষ। থাইরয়েড কোষে কী দরকার? মানে ট্রাইআয়োডো টেট্রায়োডো থাইরোজিন দরকার, যেটা হরমোন। এলট্রক্সিন দরকার, এটা তো রক্ত ওখানে তৈরি হচ্ছে, রক্তে আসছে। তো সেখানকার কোষের কী কাজ? কোষের কাজ হলো ওখানে সেই জিনিসটা তৈরি করা। তো এতগুলো কাজ করছে। সেইগুলো তৈরি করার জন্য যে পুষ্টিগুলো দরকার, গ্লুকোজ দরকার, অ্যামাইনো অ্যাসিড দরকার, ফ্যাট দরকার, তারপর বিভিন্ন ভিটামিন দরকার, মিনারেল দরকার, এগুলো দরকার। তো সেগুলোকেই নিয়ে যাচ্ছে, রক্ত নিয়ে যাচ্ছে। সেগুলো রক্ত কোথায় পাচ্ছে? রক্ত কোত্থেকে পাচ্ছে? লিভার থেকে পাচ্ছে। আমি যে খাবারটা খাচ্ছি, সেই খাবারের মাধ্যমে লিভারে তৈরি হচ্ছে, লিভার থেকে সে রক্তটা পাচ্ছে। এবার এতগুলো জিনিস চলে গেল কোথায়? সমস্ত কোষে। এবার এই সমস্ত কাজগুলো করার জন্য আমি রান্না করে সমস্ত যন্ত্রপাতি রেডি করেছি, জিনিসপত্র, কিন্তু আগুন নাই, রান্না তো হবে না। তাহলে আমাদের দেহের মধ্যে সমস্ত কোষের মধ্যে সমস্ত কিছু পৌঁছে গেছে, কিন্তু কোষের মধ্যে অক্সিজেন নাই, তাহলে তো আগুন জ্বলবে না, রান্না হবে না। তাহলে কোষে কী দরকার? অক্সিজেন দরকার। তাহলে সেই অক্সিজেনটা কোথা থেকে আসছে? এই যে নাক দিয়ে বাতাস নিচ্ছি, নিঃশ্বাস নিচ্ছি, প্রশ্বাস নিচ্ছি, এখান থেকে ঢুকছে ফুসফুসে। ফুসফুসের যে অ্যালভিওলে আছে, তার চারপাশে যে ক্যাপিলারি আছে, সেই ক্যাপিলারি থেকে হিমোগ্লোবিন কী করছে? অক্সিজেনটাকে নিয়ে নিচ্ছে, দিয়ে ওটাকে বহন করে নিয়ে গিয়ে বিভিন্ন কোষে সাপ্লাই করছে। তাহলে এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের এই মেন ফাংশন এটা। এছাড়া কোষ, রক্তের মধ্যে থাকা বিভিন্ন কোষ, নিউট্রোফিল, লিম্ফোসাইট, বেসোফিল, ইওসিনোফিল, এগুলো কী কাজ? যদি রক্তের মধ্যে কোনো জীবাণু ঢুকে যায়, কিন্তু বাহিরকার জিনিস ঢুকে যায়, তাকে প্রতিহত করা, তাকে নষ্ট করা, যাতে আমার দেহ ঠিক থাকে, মজবুত থাকে,
দুর্বল না হয়ে পড়ে। তো এতগুলো কাজ কার্ডিওভাস্কুলার সিস্টেমের কাজ। তো এইগুলোকে যখন আমি ওই শিরা দিয়ে ধমনী দিয়ে পাঠাচ্ছি, তাহলে একটা নির্দিষ্ট ক্যালিবার থাকতে হবে। মানে যে পাইপটাতে জল পাঠাবো সেই পাইপের ডিমান্ড অনুযায়ী সাইজ থাকতে হবে। ধরো তুমি ছাদে ট্যাঙ্কি বসিয়েছো, নিচ থেকে জল তুলছো, তো ট্যাঙ্কি থেকে যে জলটা নামছে যে কোন ঘরে কত উচ্চতা তার উপর ডিপেন্ড করছে কত স্পিডে জলটা পড়বে। তো আমার রক্তের যে সরবরাহটা হচ্ছে কোন কোষে কী লেভেলে দরকার, কতটা সরবরাহ দরকার, কত পার্সেন্টেজ দরকার, সেটা ডিপেন্ড করছে ও শিরা বা ধমনির সাইজের উপর। হার্ট থেকে রক্তটা এইভাবে পাম্প হচ্ছে, আর অ্যাওয়াটা যাচ্ছে, অ্যাওয়াটা থেকে বড় বড় ভেন আর্টারি, তারপর আস্তে 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 ছোটো ছোটো হতে হতে কোষের লেভেলে গিয়ে ক্যাপিলারি হয়ে যাচ্ছে। হার্টের কটা চেম্বার আছে গো আরাফাত? কী কী আছে বলো? ধরো এটা লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম। এই যে হার্ট, এই হার্টের মেশিনটার কাজ হলো গোটা দেহে রক্তকে পাম্পিং করা। এ এমন একটা মেশিন যে মেশিনটা মায়ের পেটে 4 মাস বয়সে চালু হয়েছে কাজ করা, এবং যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন নিয়মিত ছন্দে একই লেভেলে কাজ করে চলবে। এ বন্ধ হয়ে গেলে কী হবে? শেষ, তাই তো? তাহলে এই জিনিসটাকে মজবুত রাখতে গেলে এর যত্ন নিতে হবে। এর উপরে এই যে এ তো পাম্পিং করছে, তাহলে এই শক্তিটা কোত্থেকে পাচ্ছে? আমি ছাদের উপরে ট্যাঙ্কি বসেছি, নিচে মোটর বসেছি, মোটরের কারেন্ট নেই, মোটর চলবে? জল উঠবে? তাহলে এখানে একটা শক্তি লাগবে। এই শক্তিটা আসছে কোত্থেকে? এখানে রাইট অ্যাট্রিয়ামের মাথাতে একটা থাকে ছোট্ট একটা নোড, এটা ক্লাস্টার অফ সেল, যেটাকে বলা হয় সাইনো অ্যাট্রিয়াল নোড বা এসএ নোড। এইখানে কতগুলো কোষ আছে, যে কোষগুলো প্রতিনিয়ত কোষের বাইরে ভিতরে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের একটা গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, এবং সেই গ্রেডিয়েন্ট তৈরি হওয়ার জন্য একটা পোটেনশিয়াল ভোল্টেজ তৈরি হচ্ছে, সেই ভোল্টেজ থেকে কারেন্ট তৈরি হচ্ছে। আমরা ইলেকট্রিক সাপ্লাই যেখানে হয়, যেখানে ফারাক্কা ব্যারাজে ইলেকট্রিক তৈরি হয়, ওটা কয়লা পুড়িয়ে হয়, একটা ভোল্টেজ গ্রেডিয়েন্ট তৈরি করা হয়। যে তোমার জল থেকে তৈরি হয়, সেখানে একটা ভোল্টেজ গ্রেডিয়েন্ট তৈরি করা হয়। সেই ভোল্টেজ গ্রেডিয়েন্ট যখন তৈরি হবে, মানে এক জায়গায় উচ্চ ক্ষমতা, এক জায়গায় নিম্ন ক্ষমতা, তাহলে শক্তি নিম্ন উচ্চ থেকে নিম্ন দিকে ছুটবে। এই ছুটার সময় একটা কারেন্ট তৈরি হবে, ইলেকট্রনের ছুটাছুটি শুরু হবে। এই ইলেকট্রনের ছুটাছুটি শুরু হলে তখন একটা অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে, যেটা একটা ইলেকট্রিক তৈরি করবে। সেই ইলেকট্রিকটা তখন কী হবে? গোটা হার্টের চারিপাশে বিভিন্ন রকম কারেন্টের তারের মতো আছে তোমার, এইখান থেকে শুরু করে এই হার্টে, এখানে এখানে প্রত্যেকটা মাসেলে কারেন্টের তারের মতো নার্ভ থাকে বা কন্ডাকশান কর্ড থাকে, যেদিক দিয়ে কারেন্টটা যায়। তো এইখানে তৈরি হচ্ছে এখন এই যে এইটা হচ্ছে কলব। কি এটা? কলব। এইটা হচ্ছে কলব, যেটা হার্টে থাকে। এই কলবটা, এই যে হার্টের এসএ নোডের যে অ্যাক্টিভিটিটা, এটা ততক্ষণ, এটা একটা শক্তি, এটা ততক্ষণ শক্তি পাবে না যতক্ষণ না ওর মধ্যে রুহু থাকবে। যদি রুহু থাকে তবে শক্তিশালী হয়ে থাকবে। রুহু ফোর্স যখন একে স্টিমুলেট করবে তখন গোটা হার্টটা পাম্পিং করবে। এখন গোটা দেহ থেকে প্রত্যেকটা কোষের সমস্ত জায়গা থেকে রক্ত শিরা দিয়ে চলে আসছে, ছোট থেকে বড়, মাঝারি দিয়ে আস্তে আস্তে কোথায় এসে ঢুকছে রক্তটা? রাইট অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলে ঢুকছে, না রাইট অ্যাট্রিয়ামে ঢুকছে, ঠিক আছে? এখানে গিয়ে ঢুকছে প্রথমে, রাইট অ্যাট্রিয়ামে ঢুকছে রক্তটা। তাহলে এই গোটা দেহ থেকে আসা রক্ত কি? অক্সিজেন কম থাকবে, পুষ্টি কম থাকবে, তাহলে এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড এবং ডিনিউট্রিশনাল নিউট্রিয়েন্ট। তাহলে এখানে পুষ্টিও কম আছে, অক্সিজেনও কম আছে। এ এসছে হার্টের কাছে কিসের জন্য? যাতে পুষ্টিগুলো নিয়ে আবার যেতে পারে। তো এই রাইট অ্যাট্রিয়ামে যখন ঢুকলো, তখন এই রাইট অ্যাট্রিয়ামে আর এই রাইট ভেন্ট্রিকলের মাঝে একটা দরজা থাকে, কপাট থাকে, যাকে কপাটিকা বলা হয় বা ভাল্ব বলা হয়, ঠিক? এটা কয়টা দরজা আছে? এই কপাটে কয়টা ভাঁজ আছে? 3টে। তাহলে এটাকে ট্রাইকাসপিড ভাল্ব বলা হয়। যেমন অনেকে দেখবে ওই জানলাতে 3টে 4টে করে থাকে না, পার্ট থাকে, মাঝে দিয়ে হিঁজ দিয়ে আটকে দেয়, ভাঁজ করে, ওইরকম টাইপের দরজা থাকে। এই দরজার কাজ হলো রক্তটাকে যাতে ব্যাক ফ্লো না হয়। এই দরজাটা আমি ধরো খুললাম, এই দিকে খুললো, আমি কি এই দরজাটা ওইদিকে খুলতে পারবো? তাহলে আমি কি দরজাটাকে ওইদিকে ঠেলেও বাইরে যেতে পারবো? পারবো না। তাহলে এটা সিঙ্গেল ওয়ে, এই ভালভগুলো সিঙ্গেল একই দিকে রক্তটাকে প্রবাহিত করবে, ব্যাক ফ্লো করতে পারবে না। এখানে রক্তটা এলো, এই রক্ত তো এবার
এ কিন্তু পাম্প করতে পারে না, এক টাইম কী করে ও কিন্তু গোটা দেহে রক্ত পাঠাতে পারে না, কিন্তু গোটা দেহ থেকে রক্তটা নিতে পারে। ঠিক আছে, এবার এই করলে আমি তো নিয়ে নিয়েছি, আমি তো পাঠাতে পারবো না, এবার তুমি নাও। এবার এ পাঠালো রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল বললো যে রক্ত তো পাঠাবো, কিন্তু রক্ত কোথায় পাঠাবো? গোটা দেহে পাঠাবো না, এতে তো অক্সিজেনই নাই, তাহলে পাঠিয়ে লাভ কী? তাহলে ঠিক আছে, আমি তাহলে ফুসফুসে পাঠাই। রাইট ভেন্ট্রিকল কোথায় পাঠালো? রক্তটাকে ফুসফুসে পাঠালো। বোঝা গেল? ফুসফুসের মধ্যে যখন এলো রক্তটা, তখন কী হলো, এখানে যে হিমোগ্লোবিনে অক্সিজেন কম ছিল, হিমোগ্লোবিনে প্রত্যেকটা হিমোগ্লোবিনে 4টে করে অক্সিজেন যুক্ত হয়ে গেল। একটা হিমোগ্লোবিন 4টে অক্সিজেন মলিকুল বহন করতে পারে, তাই 4টে করে যুক্ত হয়ে গেল। ফুসফুসে যখন রক্ত যুক্ত হয়ে গেলো, ফুসফুসে আমি এই রক্ত নিয়ে কী করবো? আমার তো নিজেই অনেক অক্সিজেন। তো ফুসফুসে বললো ঠিক আছে, আমি কোথায় পাঠাবো? বলছে ভেন্ট্রিকল তো নিতে পারবে না, নিতে পারবে কে? অ্যাট্রিয়াম। তখন এই বললো যে ঠিক আছে, তুমি অ্যাট্রিয়ামে লেফট অ্যাট্রিয়ামে পাঠিয়ে দাও। নিল, এখানে অক্সিজেন কিন্তু যুক্ত। এবার অ্যাট্রিয়াম বলছে আমার হাত দিয়ে কী হবে, আমি তো পাঠাতে পারবো, নিলাম ঠিক আছে। এবার এ বললো তুমি এবার ভেন্ট্রিকলে চলে যাও। এই যে একটা দরজা, এই দরজাটা দুটো, এটা বাইকাসপিড ভালভ। এবার এইখানে চলে এলো লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল রক্তটা কি অক্সিজেনেটেড, ঠিক আছে। তাহলে এই ভেন্ট্রিকল কী করবে তখন? আচ্ছা, এখানে একটা জিনিস ভুলে গেছি, এটা ডিনিউট্রিয়েন্ট হবে না কিন্তু, হ্যাঁ, গোটা সিস্টেম থেকে রক্ত আসছে সেটা ডিনিউট্রিয়েন্ট, কিন্তু এখান থেকে আরেকটা জায়গা থেকে রক্ত ঢুকে, সেটা হচ্ছে হেপাটিক ভেন, লিভার থেকেও ঢুকে। ওই হেপাটিক ভেন দিয়েও কিন্তু রক্তটা চলে যাচ্ছে এখানে। ফলে সেই হেপাটিক ভেন থেকে যে রক্তটা যাচ্ছে সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট রিচ, ঠিক আছে। তাহলে এখানে দুটো সব মিশিয়ে আছে। তাহলে এই হার্টে লেফট ভেন্ট্রিকলে যখন রক্তটা এলো, এই রক্তটা এবার গোটা দেহে যাবে। তখন এই ভেন্ট্রিকল কী করলো? কন্ট্যাক্ট করলো, এখান থেকে পাওয়ার আসছে, শক্তি আসছে, এই শক্তির প্রভাবে এ কন্ট্যাক্ট করলো, দেখ গোটা দেহ অ্যাওটা দিয়ে, অ্যাওটা ভাগ হয়ে গেলো উপর দিকে নিচের দিকে, দেখুন বড় ধমনী, ছোট ধমনী, মানে মিডিয়াম, তারপরে ছোট হতে হতে পুরো কোষের মধ্যে সাপ্লাই হয়ে গেল। এবার এইখানে রক্তটা এটা আছে কি, নিউট্রিয়েন্ট আছে, পুষ্টি আছে, অক্সিজেন আছে, গোটা দেখে রক্ত সরবরাহ হলো। এই মেশিনের 4টে এই যে চেম্বার, এই 4টে চেম্বারের বিশাল কাজ। কোনো একটা চেম্বারে গন্ডগোল হলে কিন্তু হার্টের সমস্যা হবে। এবং এই কাজটা নির্দিষ্ট ছন্দে হতে হবে, নির্দিষ্ট নিয়মে হতে হবে। মানে যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করলাম হবে না, একটা নির্দিষ্ট ছন্দে হতে হবে। কি থাকতে হবে? রেগুলার থাকতে হবে, রিদম থাকতে হবে। বোঝা গেল একটু? তাহলে এই যে এখানে যে হার্টে যে পাম্পিং করছে লেফট ভেন্ট্রিকল, এইখানে প্রেশারটা সবচেয়ে বেশি হবে না কম হবে? আর রাইট অ্যাট্রিয়ামে সবচেয়ে প্রেশারটা কম হবে না বেশি হবে? নেগেটিভ প্রেশারটা বেশি হবে, কিন্তু পজিটিভ প্রেশার কম হবে। মানে এখানে ডায়াস্টল প্রেশারটা বেশি, সিস্টল প্রেশার নেই, কিন্তু এখানে সিস্টল প্রেশার বেশি, ডায়াস্টল প্রেশার নেই, ঠিক আছে। এখানে সব থেকে বেশি প্রেশার এমন প্রেশার যে প্রেশারের জন্য গোটা দেহে রক্তটা যেতে পারে। এবং এখান থেকে বেরিয়ে যখন অ্যাওয়াটা যাবে, তখন প্রেশার কীরকম থাকবে? হার্ট থেকে বেরিয়ে এলো রক্তটা, এটুকু বোঝা গেছে গো? হার্ট থেকে বেরিয়ে ধরো এটা বড় ধমনীতে ঢুকলো, এটা বড় ধমনী, ঠিক আছে। তাহলে হার্টে লেফট ভেন্ট্রিকলে যা প্রেশার ছিল এখানে একটু কমবে, ঠিক। এবার এখান থেকে মিডিয়াম ধমনীতে চলে গেল, প্রেশারটা কি আরও একটু কমবে। আবার ছোটো যখন যাবে ক্যাপিলারিতে যাবে তখন আরও কমবে। তাহলে ক্যাপিলারিতে প্রেশার সব থেকে কম, ক্যাপিলারিতে সিস্টোলিক প্রেশার সব থেকে কম, কিন্তু ডায়াস্টল প্রেশার সব থেকে বেশি। মানে ও উপরে পাঠাতে পারবে, এটা সব থেকে বেশি। আর বড় ধমনী হার্টের থেকে একটু কম, তার থেকে ছোটো ধমনী আরেকটু কম। যত ছোটো হবে তত প্রেশার, ওই যে লেফট ভেন্ট্রিকলে যে প্রেশারটা ক্রিয়েট হয়েছিল সেটা আরও কমতে 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 যাবে। এবার যখন ব্যাক করবে কোথায় গিয়ে ঢুকবে? রাইট অ্যাট্রিয়ামে ঢুকবে। তো রাইট অ্যাট্রিয়ামে সব থেকে নেগেটিভ প্রেশার বেশি, মানে এর টানার ক্ষমতা সব থেকে বেশি এইখানে। তাহলে ভালভে ওই যে যেখানে শিরা ক্যাপিলারি আছে সেখান থেকে রক্তটা এই নেগেটিভ প্রেশারের জন্য উপর দিকে ছুটছে। এটা অনেক সময় পায়ের দিকে কিন্তু সেই সময় অতটা প্রেশার দিতে পারে না, হার্ট অতটা চাপ দিতে পারে না। ফলে আমাদের এই পায়ের পিছনে বা পায়ের শিরা ধমনীতে, মানে শিরাতে ভেনে কতগুলো ভাল্ব থাকে। সিঁড়িতে উঠবো বা ময়ে উঠবো, তো ময়ে ধরো 10টা থাকি আছে, পাদানি আছে, একটাতে পা দিলাম আবার একটাতে পা দিলাম, মানে কি আমি নিচে পড়ে যাবো না, ওখানে আটকে গেলাম। তো এই যে নিচ থেকে যখন রক্তটা যাচ্ছে পা থেকে, এই রক্তটা ধরো এখান থেকে এখানে পৌঁছালো, এখানে একটা ভাল্ব আছে, এখানে আটকে গেলো রক্তটা, আর নিচে থেকে নামবে না। আবার এখান থেকে একটু গেল, এখানে একটা ভাল্ব আছে,
রক্তটা নামবে না। এইভাবে পৌঁছাতে যখন এই পেটের দিকে যখন পৌঁছে যায় তখন রক্তটা টেনে উপরে উঠে নেয়। তাহলে পায়ের নিচে যে ভালভগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মানুষের কিন্তু পায়ে ভালভ থাকে, এগুলোও যদি নষ্ট হয়ে যায় তখন পায়ের শিরাগুলো ফুলে যায়, যাকে বলা হয় কি ভেরিকোজ ভেন। তাহলে ভেরিকোজ ভেনের সমস্যাও কিন্তু একটা কার্ডিওভাস্কুলার সিস্টেমের সমস্যা। বোঝা গেল? তাহলে আমরা যেটা বুঝলাম, যেহেতু বিভিন্ন আর্টারিতে প্রেশার বিভিন্ন রকম, তাহলে মানুষের প্রেশার নর্মাল 120 বা 80 কেন বলছি? বোঝা গেল? কত প্রেশার নর্মাল মানুষের? কেন? এটা মানে পারফেক্ট, উপর নিচ সব মিলিয়ে গড় করে এটা ই করা হয়। সব গড় করে করা হয়েছে? তুমি গড় করে কোত্থেকে পেলে? গড় যা মানে ই করেছে দেখেছে। তা তুমি যখন প্রেশার মাপো তখন গড় করে মাপো? কোথায় প্রেশার মাপো? কোথায়? ওখানে কি আছে? কিউবিটাল আর্টারি আছে। তাহলে কিউবিটাল আর্টারির যে প্রেশার, বাম হাত যেহেতু হার্টের কাছে, হাত যেহেতু সহজে পাওয়া যায়, ইজিলি অ্যাভেলেবল, ছেলে মেয়ে সবাই ইজিলি হাতটাকে এক্সপোজ করতে পারবে প্রেশার মাপার জন্য। এই জন্য স্ট্যান্ডার্ড হিসাবে এই আর্টারির প্রেশারটা কত সেটা আমরা মাপি। প্রেশার পায়ে মাপা যায় না? এখানে মাপা যায় না? সব জায়গায় মাপা যাবে। প্রত্যেকটা আর্টারিতে প্রেশার মাপা যাবে। তাহলে আমি জানি প্রত্যেকটা আর্টারিতে প্রেশার আছে। তাহলে আমরা এইটাই নিচ্ছি এই জন্যই যে এইটা মাপলে আমরা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু পাবো, মানে স্ট্যান্ডার্ডভাবে সব ইজিলি মানে অ্যাভেলেবল এবং বেস্ট কমপ্লায়েন্স। তো এই জায়গাটার জন্য আমরা কিউবিটাল আর্টারি চয়েস করেছি। এখন কিউবিটাল আর্টারির প্রেশার কত সেটা আমরা ধরো 100টা লোকের মাপলাম। 100টা লোকের এই হাতে লেফট হ্যান্ডে কিউবিটাল আর্টারির প্রেশারটা মাপলাম। দিয়ে কারো ধরো 130, কারো ধরো 140, কারো ধরো 110, কারো 100, এইভাবে ধরো পুরো 100টা লোকের ডাটা করলাম। টোটাল মিলিয়ে যা হলো তাকে 100 দিয়ে ভাগ করলাম, যেটা হচ্ছে মোড। ঠিক আছে? দিয়ে যেটা মাপলাম সেটা দেখা গেল যে 120 অ্যাভারেজ। তাহলে এই 120টা তাহলে কিউবিটাল আর্টারির নর্মাল স্ট্যান্ডার্ড প্রেশার। এবার ডায়াস্ট্রোল প্রেশারটা কীভাবে মাপবো? এটা তো গেল ভেন আর্টারির প্রেশার, ধমনির প্রেশার। তাহলে ও যে আবার রক্তটা ওদিকে পৌঁছাবে যাবে, ডায়াস্ট্রোল প্রেশার, সেটা কীভাবে মাপবো? পাইপ দিয়ে জল যখন যায় তখন শব্দ হয় কি? ট্যাপে যখন জল যায় শব্দ হয়? তাহলে এই পাইপ যাচ্ছে, এখন ধরো পাইপের সাইজ অনুযায়ী জলের ভলিউমটা যদি বেশি হয়, প্রেশার যদি বেশি থাকে, ধরো এই আর্টারির যে ক্ষমতা, এই ওয়ালের যে ক্ষমতা, জলের চাপটা যদি সেরকমই থাকে তাহলে এই যখন যাবে প্রবাহিত হবে তখন শব্দ হবে না। ঠিক? যদি প্রেশারটা বেশি থাকে তখন কী হবে? শব্দ হবে। ধরো আমি এখানে চাপ দিয়েছি, কাপটা বসিয়েছি, যে প্রেশারটা মাপবো কাপ বসিয়েছি এখানে, তাহলে চাপ দিচ্ছে মানে কি এ কুঁচকে যাচ্ছে। তাহলে এই যে রক্তটা যাচ্ছিলো এখানে কী হবে? প্রেশারটা কী হবে? বাড়বে, মানে শব্দ হবে, শুনতে পাবো। যখন এই হতে 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 যখন পুরোপুরি যখন বন্ধ হয়ে যাবে তখন কি শব্দ পাওয়া যাবে? ধরো এখানে প্রেশার দিয়ে পুরো কুঁচকে দিলাম, তাহলে রক্তের প্রবাহের যে শব্দ সেটা কি পাবো? পাবো না। তাহলে আমি পাবো না, একটা জায়গায় গিয়ে শব্দটা বন্ধ হয়ে যাবে। আমি চাপ দিচ্ছি, শব্দ হচ্ছে, কানে শুনছি, শব্দ হচ্ছে, এক জায়গায় গেলে শব্দ বন্ধ হয়ে গেল। আর একটু তুললাম, তো শব্দ পুরো বন্ধ। এবার আস্তে আস্তে লুজ করছি, লুজ করতে করতে যেই টাইট হয়ে আছে, লুজ করতে করতে যেই ধরো একটু খুলেছে, রক্ত প্রবাহ যেই শুরু হয়েছে অমনি শব্দ হওয়া শুরু করেছে। তাহলে এই যে আর্টারির যে চাপ, এই যে চাপটা সহ্য করতে পারে, এই যে আর্টারির ওয়ালটা যে চাপটা সহ্য করতে পারে, সেই চাপটা দিলেই তো বন্ধ হবে। তাহলে এই যে বাহির থেকে যে চাপটা প্রয়োগ করলাম, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে আমি প্রেশার দিলাম এখানে, আর আর্টারির উপর দিকে চাপ দেবে, নিচে ও খোলার চেষ্টা করবে, মানে এই যে চাপটা সমান হয়ে যাবে। যখন কি আর্টারির চাপটা আর বাইরেকার মানে প্রয়োগ করার চাপটা যখন সমান হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে রক্তটা কী হবে? প্রবাহিত হতে শুরু করবে, তাহলে শব্দটা পাবো। যেই আমি এটা খোলা শুরু করলো অমনি তখন কানে শব্দ আসছে, মানে এটা কি সিস্টোলিক প্রেশার বলা হয়, যেটা হচ্ছে উপরকার প্রেশার। বুঝা গেল? এবার যতক্ষণ আস্তে আস্তে বড় হবে ততক্ষণ শব্দ হবে, শব্দ হয়। যখনই এই লেভেলে চলে এলো তখন শব্দ বন্ধ হয়ে গেল। ঠিক? নর্মালি রক্ত প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে ডায়াস্টল প্রেশার। তাহলে আমি যখন এই প্রেশার মাপার সময় যখন প্রথম যে শব্দটা শুনছি, এটা নিচের প্রেশার না উপর প্রেশার? উপরকার প্রেশার, তাহলে এটা সিস্টোলিক।
আর যখন শব্দটা বন্ধ হয়ে গেল তখন ডায়াস্টলিক। আমরা অনেকে বলি 90/100 প্রেশার, এটা কি সত্য? কোনো বস্তু ঠেলতে বেশি কষ্ট না টানতে বেশি কষ্ট? ধরুন আপনাকে একটা বাক্স দিয়ে দিচ্ছি, ও ভারী লোড করা আছে, বললাম ঠেলে নিয়ে যান, তা ঠেলতে বেশি কষ্ট হবে না টানতে বেশি কষ্ট হবে? এখানে ঠেলতে কষ্ট হবে। সব বস্তুতেই ঠেলতে বেশি কষ্ট হবে। ঠেললে কী হয়, ফ্রিকশন ফোর্সটা বেশি হয়ে যায়। যে কোনো বস্তু যখন ঠেলা হয় তখন সামনে থেকে বিপরীত মুখে কী হয়, ফ্রিকশন ফোর্সটা বেশি কাজ করে। আর যখন টানি তখন ফ্রিকশনের ফোর্স আর আমার ফোর্স একই দিকে থাকে, তাহলে প্রেশারটা কম থাকে। অর্থাৎ যে কোনো বস্তু ঠেলতে বেশি কষ্ট, টানতে কম কষ্ট। তাহলে আমি যখন রক্তটা হার্ট ঠেলছে সেখানকার প্রেশার বেশি, না যখন টানছে তখন প্রেশার বেশি হবে? হার্ট যখন রক্তটা গোটা দেহে ছড়াচ্ছে মানে ও ঠেলে দিচ্ছে, সেইটা সবসময় কী হবে, বেশি হবে। আর যখন রক্তটা গোটা দেহে নিচ্ছে সেই প্রেশারটা কী হবে, কম হবে। তাহলে কখনো কি এরকম হয় যে ডায়াস্টল বেশি আর সিস্টল কম? এটা হবেই না কখনো। তাহলে কী হবে, যদি হার্ট এই বুকে না থাকে, যদি পায়ের পাতায় থাকে তাহলে সম্ভব। ক্লিয়ার হলো কথা? তাহলে হার্ট কখনো সিস্টোলিক প্রেশার ডায়াস্টলের থেকে কম হবে না, এটাই হচ্ছে নিয়ম। তাহলে আমাদের প্রেশার হচ্ছে সিস্টোলিক প্রেশার আর ডায়াস্টলিক প্রেশার। এখন প্রশ্ন হলো রক্তের চাপ কেমন হবে, এটার উপর এটা কোন কোন বস্তু দ্বারা নির্ধারিত হচ্ছে? 1 নম্বর হার্ট। তাহলে হার্টের কোনটা, লেফট ভেন্ট্রিকল প্রেশারটা, তাই তো, এর স্ট্রেন্থের উপর নির্ভর করছে। 2, যে ধমনী দিয়ে রক্ত যাচ্ছে সেই ধমনীর যে শক্তি, মানে ও যে শক্তি মানে সহ্য করার ক্ষমতা, মানে একটা ধমনী যাচ্ছে, এই ধমনীর ওয়াল যত নরম হবে, যত স্থিতিস্থাপক হবে, যত ইলাস্টিক হবে, তত প্রেশার কম থাকবে। বোঝা গেল কি না? এই ওয়ালটা, এই কভারটা যত নরম হবে তত প্রেশারটা কম হবে। আপনি সোফাতে বসলে পাছায় বেশি লাগে না চকিতে বেশি চাপা লাগে? চকিতে। যত হার্ড অবজেক্ট হবে তত বেশি প্রেশার তৈরি হবে। তাহলে এইটা যত কঠিন হবে তত প্রেশারটা বাড়বে। তাহলে কী হবে, আর্টেরিয়াল ওয়াল থিকনেস অর স্টিফনেস। তাহলে একটা ধমনীর গায়ের যত শক্তি, যত মানে শক্ত ভাব থাকবে তত প্রেশারটা বাড়বে। 3 নম্বর কি, আমাদের গোটা দেহে রক্তের পরিমাণ কত? অ্যাভারেজ 5 লিটার। আর ধমনী শিরার যে ভলিউম, ধরো এই জারের ভলিউম হচ্ছে 20 লিটার, যদি এখানে 21 লিটার ভরি তাহলে সেই জলটা কি জায়গা হবে? জায়গা হবে না। বা এবার এই জারটা যদি প্লাস্টিকের হয়, ক্যারি ব্যাগের হয়, বা রাবারের কিছু হয়, ও ধরো 1 লিটার ধরে, এখন যদি বেশি করে 2 লিটার ভরি তাহলে কী হবে, ফেটে যাবে। তাহলে এই রক্তের মধ্যে যে জলের পরিমাণটা আছে সেটা যদি বাড়ে প্রেশার বাড়বে। তাহলে ভলিউম অফ ব্লাড অর প্লাজমা, ঠিক আছে, বোঝা গেল? 4 নাম্বার, এই যে রক্তটা যাচ্ছে এর মধ্যে, এই রক্তটা যে যাচ্ছে, এই রক্তের মধ্যে থাকা বিভিন্ন উপাদান যদি ভারী হয়, আগে যেরকম ছিল তার থেকে যদি বেশি মোটা হয়ে যায়, তাহলে কী হবে, তাহলে কিন্তু চাপটা বাড়বে। কারণ ভিসকোসিটি বেড়ে গেলে তার কিন্তু প্রেশার বাড়বে। ধরো একটা পাইপ দিয়ে জল যাচ্ছে, ও যতটা প্রেশার দিয়ে যাবে, যত সহজে যাবে, সেই পাইপ দিয়ে যদি আলকাতরা পাঠায় তাহলে বেশি প্রেশার দিয়ে পাঠাতে হবে। বোঝা গেল না কথাটা? আপনি ধরুন 10 কেজি মাল বহন করতে পারেন মাথায় করে, আপনাকে যদি 12 কেজি দিতে একটু কষ্ট হবে, 20 কেজি দিলে আরও কষ্ট হবে কি না? তাহলে হার্ট যে প্রেশার দিয়ে রক্তটা পাঠাচ্ছিল, এখন যে সেই রক্তটা যদি ভারী হয়ে যায়, মোটা হয়ে যায়, বা যদি ওজন বেশি হয়ে যায়, তাহলে হার্টের যে প্রেশার ক্রিয়েট করার ক্ষমতাটা কী হবে, বাড়াতে হবে। এই জন্য বাড়াতে হবে কারণ আমার কোষের মধ্যে ঠিকঠাক সাপ্লাইটা রাখতে হবে। তাহলে কী হবে, 4 নাম্বার, ব্লাডের কি ডেনসিটি। তাহলে এতগুলো জিনিসের উপর নির্ভর করছে রক্তের চাপটা। তাহলে এতগুলো জিনিস যদি রক্তের চাপকে নিয়ন্ত্রণ করে তাহলে আমাদের কিন্তু ভাবার বিষয় আছে। ক্লিয়ার হয়েছে এ পর্যন্ত? এবার বলো, হার্টের এই যে লেফট ভেন্ট্রিকল প্রেশারটা বাড়বে কখন? রক্ত গাঢ় হলে ওটা তো বাড়বেই, ঠেলতে হবে ওকে। তাহলে রক্ত গাঢ় হলে, মানে যাকে আমি ঠেলে পাঠাবো তাকে তো সে যদি মোটা হয়, ওজন মোটা হয় বা ভারী হয়, তাকে ঠেলতে বেশি কষ্ট লাগবে, বল লাগবে, তাহলে হার্ট কী করবে, বেশি প্রেশার বাড়াবে। তাহলে হার্ট কী হবে, এখানে যদি বেশি ফোর্স বাড়াতে হয় হার্টের এই জায়গাটা কী হয়ে যাবে,
ভেন্ট্রিকেলটা কী হয়ে যাবে? মোটা হয়ে যাবে, তাহলে হাইপারট্রফি হবে। আর কি কারণে বাড়বে? হার্টের যেখান থেকে ওই ইলেকট্রিকটা তৈরি হচ্ছে, সেই ইলেকট্রিক তৈরি করার যে অ্যাকশন পোটেনশিয়াল, সেইখানে যদি কোনো টেনশন ঢুকে যায়, সেখানে যদি কোনো ইমোশন ঢুকে যায়, কোনো চাপ ঢুকে যায়, মেন্টাল প্রেশার ঢুকে যায়, তাহলে কী হবে? আমাদের ব্লাডে এপিনেফ্রিন বাড়বে। এই এপিনেফ্রিন হরমোন কী করবে? হার্টকে বেশি স্পিডে ফোর্স সঞ্চালন করবে, হার্টকে বেশি প্রেশার ক্রিয়েট করতে বাধ্য করবে। তাহলে দুই হচ্ছে কি? স্ট্রেস বা এপিনেফ্রিন। তাহলে মানসিক দুশ্চিন্তা, হতাশা বা চাপ যদি বাড়ে, সেক্ষেত্রে কিন্তু হার্টের ফোর্স বাড়াতে হবে, বেড়ে যাবে। তাহলে প্রেশারটা কী হবে? বাড়বে। দুই হচ্ছে আর্টেরিয়াল ওয়াল থিকেনিং বা স্টিফনেস কখন হবে? একটা এই ওয়ালের যে নরম নরম ভাব ছিল সেটা শক্ত হয়ে গেছে, কখন হবে? একটা আর্টারির এই ওয়ালটা যেরকম নরম ছিল সেটা নরম হয়ে শক্ত যদি হয়ে যায়, কখন হবে শক্ত? এই যে দেওয়াল দিয়েছি, দেওয়ালে ইট দিলে তো হতো, প্লাস্টার কেন দেয়? শক্ত করার জন্য। তাহলে কি আর্টারির ওয়ালে কিছু যদি জমে, আর্টারির ওয়ালে যদি কিছু জমে, তো কী জমবে? তাহলে ফ্যাট জমবে। ফ্যাট জমবে। ফ্যাটের মধ্যে কি জমে? তোমার এলডিএল আছে, ভিএলডিএল আছে, কাইলোমাইক্রন আছে, ঠিক আছে, এইচডিএল আছে। এইসব লিপোপ্রোটিনগুলো জমবে কার মাধ্যমে? টিএজির মাধ্যমে, ট্রাইঅ্যাসাইড গ্লিসারল। এই চারিপাশে জমতে শুরু করবে। এটাকে বলা হয় কি? এই জমার প্রক্রিয়াটাকে কি বলা হয়? অ্যাথেরোস্ক্লেরোসিস। আর এই যে জমে গেল, মোটা হয়ে গেল, স্তর পড়ে গেল, এটাকে কি বলা হয়? অ্যাথেরোমা। ক্লিয়ার কথা? এই যে আর্টেরিয়াল ওয়াল থিকনেস বা স্টিফনেস হওয়ার জন্য এখানে জমতে হবে। জমার যে ঘটনা সেটাকে, এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। আর জমে যে জিনিসটা তৈরি হলো সেটাকে অ্যাথেরোমা বলা হয়। তাহলে এইটা জমা ভালো না খারাপ? খারাপ। জমতে জমতে যদি পুরা ব্লক করে ফেলে তাহলে কী হবে? জমে গেল, জমতে জমতে একদম মোটা হয়ে গেল, শুরু হয়ে গেল। যত বেশি মোটা হবে রক্তের প্রবাহটা তত কমে যাবে। আর কমে গেলে যে জায়গায় রক্তটা যাচ্ছিল সেখানকার পুষ্টি, অক্সিজেন কমে যাবে, সেখানকার কোষগুলো কী হবে? দুর্বল হয়ে পড়বে। একটা সময় গিয়ে যদি রক্ত একদমই না যায়, কোষটা নষ্ট হয়ে যাবে, পচে যাবে, মরে যাবে। এবার এই ঘটনা আমার দেহের সমস্ত কোষের যে কোনো জায়গায় হতে পারে। এবার এই ঘটনা যদি হার্টেই হয়ে থাকে, হার্টে তার লেফট ভেন্ট্রিকল রক্ত চাপ দিচ্ছে, প্রচুর কাজ করতে হচ্ছে, অক্সিজেন লাগবে, পুষ্টি লাগবে। আর এখানে যে পালমোনারি আর্টারিগুলো আছে সেগুলো রক্ত যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এবার এই হার্টের চারিপাশে রক্ত চর্বি জমছে, জমতে জমতে একশো সময় গিয়ে পুরা বন্ধ হয়ে গেল। তখন কী হবে? এই ঘটনা কী বলা হয়? এই যে ঘটনা, এই জন্য যে ঘটনা ঘটছে এটাকে কী বলা হয়? মায়োকার্ডিয়াল ইনফেকশান। মায়োকার্ডিয়াল ইনফেকশান অথবা ইসচিমিয়া। যখন পুরোপুরি ব্লক হয়ে যাবে সেই ঘটনাকে বলা হয় ইনফেকশান। আর যখন বন্ধ হওয়া শুরু হবে, পুরোপুরি বন্ধ হয়নি কিন্তু বন্ধ হওয়ার পথে, তখন তাকে বলা হয় ইসচিমিয়া। তাহলে এটা হওয়া ভালো না খারাপ? এটা হলে মানুষ বাঁচবে না মরে যাবে? মরে যাবে। একবার যদি হার্টে মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়, হার্টে যদি এই লেফট ভেন্ট্রিকুলার রক্ত অক্সিজেন সাপ্লাই সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়, এই হার্টটা 8 মিনিটের বেশি বাঁচবে না। তাহলে পেশেন্টটা বেঁচে থাকবে না মরে যাবে? 8 মিনিটের মধ্যে শেষ, কেল্লা ফাতে। এই জন্য হার্ট অ্যাটাক হলে ইমিডিয়েট হসপিটালে ভর্তি হয়ে আইসিইউ। ওই যে হার্টে ব্যথা শুরু হলো সঙ্গে সঙ্গে ছুটতে হবে। গ্যাস হচ্ছে বলে যদি চলা তো মুশকিল। এই যে জিনিসটা হচ্ছে, এটা হলে কি হয়? এই জায়গায় তো ধরো হার্ট পাম্প করতে পারছে না, হার্ট যত 100% রক্ত দিচ্ছিল হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, হার্ট পুরো রক্ত সাপ্লাই করতে পারছে না। খুবই যখন বন্ধ হয়ে গেছে তখন কে করবে বাকি কাজগুলো? অন্য যে তোমার নোডের যে অন্য কম্পেনসেটরি মেকানিজম আছে সেগুলো চেষ্টা করবে, করার চেষ্টা করবে। দেখি করবে কিছুটা চলবে, ধীমে ধীমে চলবে, কিন্তু বেশিক্ষণ স্থায়ী থাকতে পারবে না। এই সময় ইমিডিয়েট এই যে জমে আছে রক্তটা, ব্লক হয়ে আছে, এই জমা রক্তটাকে সঙ্গে সঙ্গে গলাতে হবে। গলার জন্য আমরা হেপারিন দিতে পারি, স্ট্রেপ্টোকাইনেস দিতে পারি, পেশেন্টকে বাঁচানো সম্ভব। স্ট্রেপ্টোকাইনেস একটা এনজাইম যেটা জমা রক্তকে গলিয়ে দেয়, অথবা হেপারিন যেটা জমা রক্তকে বন্ধ করে দেয়, গলিয়ে দেয়। এই ইঞ্জেকশন দিয়ে পেশেন্টটাকে বাঁচানো সম্ভব। ঠিক যতক্ষণ না ইনফেকশন না হচ্ছে তার আগে ইসচিমিয়া। তাহলে ইসচিমিয়া মানে রক্ত জমছে, চর্বি জমছে। এই চর্বি জমাটাকে যাতে বন্ধ করা যায়, কম করা যায়, তার জন্য কী দিতে হয়? রক্তকে পাতলা করার সিস্টেম দিতে হয়, ওষুধ দিতে হয়। কী দিতে হয়?
অ্যাসপিরিন দিতে হয়। অ্যাসপিরিন, ক্লপিডগ্রেল এই জাতীয় ওষুধ দিয়ে রক্তটাকে পাতলা রাখা হয় যাতে ওর জমার টেন্ডেন্সি প্রবণতা কমে যায়। ঠিক আছে? তাহলে এই হার্টকে, তাহলে হার্টের এই যে রক্তের শিরা ধমনির যে জমার শক্ত হয়ে যাওয়ার টেন্ডেন্সি, এটা কিন্তু ভয়ানক ক্ষতিকর। এটা যদি হার্টে না হয়ে পায়ে হয়, পায়ের আঙুলের মাথায় হয়, তাহলে কী হবে? পায়ের আঙুলটা পচে যাবে, গ্যাংগ্রিন হবে। যদি হাতের মাথায় হয় পচে যাবে, গ্যাংগ্রিন হবে। ব্রেনে যদি হয় স্ট্রোক হবে, সিভিয়ার হবে। ফুসফুসে যদি হয় পালমোনারি এম্বোলিজম ফর্ম করে ইনফেকশনে ফুসফুসে শ্বাসকষ্ট হয়ে মারা যাবে। কিডনি যদি হয় কিডনি ফেলিওর হয়ে যাবে। সব জায়গায় হতে পারে। চোখে যদি হয় হঠাৎ করে চোখে কানা হয়ে যাবে। তাহলে এটা সব জায়গায় হতে পারে। বুঝা গেল? তাহলে এটা একটা জিনিস ইম্পর্টেন্ট। তাহলে রক্ত জমা, এই চর্বি জমা ভালো না খারাপ বললাম? তো চর্বি বাঁচার জন্য লাগবে না লাগবে না? চর্বি জমে যাওয়া খারাপ, কিন্তু চর্বি দেহের মধ্যে লাগবেই। কেন লাগবে? চর্বি লিপিড আমার দেহে যদি জমে যায়, জমাও ভালো কিন্তু বেশি জমলে সমস্যা। ধমনির গায়ে জমলে বা ধমনির শিরার জায়গায় গায়ে জমলে সমস্যা, কিন্তু যদি পেটে বা মাংসতে একটু জমে থাকে একটু উপকার আছে, কাজ আছে। জমলে ক্ষতি, কিন্তু দেহের মধ্যে লাগবেই। কেন? 1 নম্বর হচ্ছে তুমি যদি রোজার সময় রোজা করো 14 ঘন্টা শুকিয়ে থাকবে, যদি চর্বি না থাকে তুমি চলতে পারবে না। তাহলে এটা হচ্ছে এনার্জি রিজার্ভ একটা ম্যাটেরিয়াল আমার দেহের। আমার যখন দেহের খাবার ঢুকবে না, আমি যখন শুকিয়ে থাকবো, খেতে পাবো না, তখন আমার দেহের একটা এনার্জি রিজার্ভ হিসাবে লিপিড কাজ করে। কতক্ষণ পর? একটা মানুষের দেহে প্রথমে যখন শুকিয়ে থাকবে, প্রথমে খাবার খেলে, খাবারটা কি করবে? যে খাবারটা ভাত খেলে সঙ্গে সঙ্গে ভাতে যে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, সেগুলো পেটে সব ভেঙে যাবে। পেটে ভেঙে গিয়ে কার্বোহাইড্রেট গ্লুকোজ, গ্যালাক্টোজ আর ফ্রুক্টোজ হিসাবে শোষণ হবে। দিয়ে শোষণে কোথায় যাবে? লিভারে যাবে। আর প্রোটিন ভেঙে কি হবে? অ্যামাইনো অ্যাসিড হবে। এগুলো কোথায় গিয়ে জমবে? লিভারে। আর ফ্যাটগুলো ভেঙে কি হবে? ফ্যাটগুলো ভেঙে হবে ফ্যাটি অ্যাসিড। সেগুলো কোথায় যাবে? লিভারে যাবে আর অ্যাডিপোজ ফ্যাটে যাবে, অ্যাডিপোজ টিস্যুতে যাবে। কিসে যাবে? কাইলোমাইক্রন হিসাবে যাবে। এবার চর্বি কি রক্তের মধ্যে দ্রবীভূত হয়? জলের মধ্যে? তেল কি জলে ডুবে যায়, মানে দ্রবীভূত হয়? তাহলে এই ফ্যাট কি জলে রক্তের মধ্যে দ্রবীভূত হতে পারবে না। তাহলে এই ফ্যাটকে কিসে করে নিয়ে যেতে হবে? কার্গো সিস্টেমে নিয়ে যেতে হবে। এমনভাবে কভার করে নিয়ে যেতে হবে যে কভারটা জলে ডুবে যেতে পারে। তো সাবমেরিনে তুমি ঢুকেছ, তুমি কি জলের মধ্যে ডুবে আছো? সাবমেরিন ডুবে আছে কিন্তু জলের মধ্যে তুমি আছো। তুমি জলের মধ্যে ডুবালে তুমি মরে যাবা, কিন্তু সাবমেরিন তার নির্দিষ্ট সিস্টেম আছে, ও বেঁচে থাকবে। তাহলে এই যে একটা কভারিং সিস্টেম, একটা কার্গো সিস্টেম থাকে, সেই কার্গোগুলো কি? এগুলো হচ্ছে ভিএল, ডিএল, প্রথমে কাইলোমাইক্রন, এইসব প্রোটিনগুলো, এইসব লিপোপ্রোটিনগুলো ওই ফ্যাটগুলোকে নিয়ে লিভারে নিয়ে যায় বা পেটে নাড়িতে যেখানে যে অ্যাডিপোজ টিস্যু আছে সেখানে গিয়ে জমিয়ে রাখে। এবং কিছু কিছু জিনিস তৈরি হতে ফ্যাটি অ্যাসিড লাগে, অবশ্যই লাগে। যেমন একটা কোষের মেমব্রেন তৈরি হতে লাগে, বিভিন্ন হরমোন তৈরি হতে লাগে, বিভিন্ন কেমিক্যাল তৈরি হতে লাগে, সেগুলো তৈরি করার জন্য ফ্যাটি অ্যাসিড লাগে। তো এই আবার ধরো ইনফ্লামেশন হলে যে তাকে প্রতিরোধ করার যে ক্ষমতা, যে সমস্ত কেমিক্যাল প্রসেস, সেখানে যে অ্যারাকিডোনিক অ্যাসিডটা লাগে, অ্যারাকিডোনিক অ্যাসিডটা কয়টা কার্বন আছে? 20টা, 4টে বন্ড আছে। এই 4টে বন্ড, এই অ্যারাকিডোনিক অ্যাসিড কোথায় থাকে? কোষের মেমব্রেনে থাকে। একটা কোষ যখন কেটে গেল, ভেঙে গেল বা নষ্ট হয়ে গেল, তখন কোষের মেমব্রেনে থাকা এই অ্যাসিডটা বেরিয়ে গেল। ওই বেরিয়ে গিয়ে তখন ওখানে এই অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে বিভিন্ন কেমিক্যাল তৈরি হবে। কি তৈরি হবে? প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হবে, প্রোস্টাসাইক্লিন তৈরি হবে, থ্রম্বোক্সিন তৈরি হবে, যেগুলো বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে আমার দেহকে রক্ষা করবে। তাহলে একটা লোকাল ইমিউনিটি সিস্টেম, সেটা মজবুত করার জন্য কী দরকার? ফ্যাট দরকার। তাহলে লোকাল ইমিউনিটির জন্য অথবা ইনফ্লামেশন করার জন্য ফ্যাট দরকার। 3 নম্বর হচ্ছে যে সমস্ত ফ্যাটগুলো, যে সমস্ত ভিটামিনগুলো ফ্যাট ছাড়া দেহের মধ্যে শোষণ হয় না, সেগুলো কী কী আছে? ফ্যাট সলিউবল ভিটামিন কী কী আছে? ADEK। তাহলে ভিটামিন ADEK যদি পেতে চায় তাহলে ফ্যাট খেতে হবে। কেন? এ আমার রক্তে চোখের জন্য লাগবে, ডি আমার বোনের হাড়ের জন্য লাগবে, ই আমার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে লাগবে, কে আমার রক্তকে ঠিক রাখার জন্য লাগবে। তাহলে এগুলো না রাখলেও তো মরে যাব।
এগুলো দেহের মধ্যে নেওয়ার জন্য কী দরকার? ফ্যাট খাওয়া দরকার। ঠিক? আর কি দরকার? আর কি দরকার? আমাদের ফসফোলিপিড, স্ফিঙ্গোলিপিড, সেরিব্রোসাইট যেগুলো, এই সমস্ত জিনিসগুলো নার্ভের কভার, একটা নার্ভ দিয়ে কী যায়? কারেন্ট যায়। সে নার্ভের যে কভারগুলো থাকে, মায়োলিন শিথ, সেরিব্রোসাইট থাকে, স্পিঙ্গো ফসফোলিপিড থাকে, গ্লাইকোফসফোলিপিড থাকে। এইগুলো তৈরি করতে কি লাগে? ফ্যাটি অ্যাসিড লাগে। ফ্যাটি অ্যাসিড না থাকলে ওগুলো তৈরি হবে না। আর ওগুলো তৈরি না হলে নার্ভের যে কভার, ব্রেনের মধ্যে যে ম্যাটারগুলো আছে সেগুলো থাকবে না ঠিকঠাক। তাহলে কী হবে? নার্ভের গন্ডগোল হয়ে যাবে, ব্রেন শুকিয়ে যাবে। তাহলে আমার এতগুলো জিনিসের জন্য চর্বি আমাকে খেতে হবে। তাহলে চর্বি না খেলেও সমস্যা, আবার বেশি খেলেও সমস্যা। এই জন্য বলছেন আল্লাহ, কি বলছেন সূরা ইনফিতারের মধ্যে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। 7 নম্বর আয়াতে কি বলছেন? যে মানুষকে আমি সুপরিকল্পিতভাবে, পরিমিতভাবে, সুসামঞ্জস্যরূপে সৃষ্টি করেছি। বেশি খেলেও সমস্যা, কম খেলেও সমস্যা। তাহলে বেশি খাওয়া যাবে না। এবার যদি একটু একটু জমে না থাকে তাহলে কী হবে? ধরো আমি যখন খাবার খেলাম, খাবারের কার্বোহাইড্রেটগুলো কী হলো? সঙ্গে সঙ্গে দেহের মধ্যে শক্তি উৎপন্ন করলো, যা যা কোষের যা প্রয়োজন মিটে গেল। এবার সেটা শেষ হয়ে গেল 2 থেকে 3 ঘন্টার মধ্যে শেষ। ধরো 100 গ্রামের চালের ভাত খেয়েছ, সঙ্গে সঙ্গে ধরো 50 গ্রাম লেগে গেল, 50 গ্রাম লিভারে জমে গেল। কী হিসাবে? গ্লাইকোজেন হিসাবে জমে গেল লিভারে। এই 3 ঘন্টা পর লিভার বলছে তো আমার দেহে তো আর শক্তি নাই, তাহলে কী করো? এটা ভাঙো, যেটা তুমি জমিয়েছো সেটা ভাঙো, দিয়ে আরও 3 থেকে 7 ঘন্টা চালাও। তাহলে গ্লাইকোজেন 3 থেকে 7 ঘন্টা পর তোমাকে চালাবে। 7 ঘন্টা পর আর গ্লাইকোজেন নাই, এবার কিন্তু চর্বি লাগবে। এবার যত চর্বি জমে আছে সেই চর্বিগুলো 7 থেকে 12 ঘন্টার মধ্যে ভাঙতে শুরু করবে। এই ভাঙা শুরু হলে অ্যাসিটাইল করে তৈরি হবে, যেটা ক্রেবস সাইকেলে ঢুকে রক্তের কোষের শক্তি উৎপন্নতে হেল্প করবে। যখন এই ভাঙতে ভাঙতে চর্বি যখন শেষ, তখন মাংসপেশিতে যে প্রোটিন জমে আছে সেগুলো ভাঙতে শুরু করবে। মানে প্রোটিনগুলো ভেঙে তখন বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, যেরকম সেরিন, লাইসিন, অ্যাসপার্টেম, গ্লুটামেট, এগুলো তৈরি হবে। এইগুলো ক্রেবস সাইকেলের মধ্যে সরাসরি বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে কেমিক্যাল ঢুকে যাবে, তাই শক্তি তৈরি করবে। এইটা যখন শুরু হবে সেটা মোটামুটি 72 ঘন্টা পর। 72 ঘন্টা যদি তুমি যদি না খেয়ে থাকো, তখন তোমার মাংসপেশিগুলো নষ্ট হতে শুরু করবে। তাহলে এই চর্বি জমা প্রয়োজন আছে। যদি রোজা করতে চাই তাহলে আমার দেহে চর্বিও লাগবে। 3 নম্বর যেটা আমরা আলোচনা করছিলাম, প্রেশার বাড়ার কারণ কি? আর্টারি গেল, এরপরে কি আছে? ভলিউম অফ প্লাজমা, 5 লিটার ভলিউম। 6 লিটার হয়ে গেল বা 5.5 লিটার হয়ে গেল, কখন হতে পারে? ধরো রক্তের যে ভলিউম সেটা হঠাৎ করে বেড়ে গেল, কখন হতে পারে? বেশি করে স্যালাইন চালালে। ঠিক? বাইরে থেকে বেশি বেশি এসএনএস, আর যা হয় শুধু স্যালাইন চালাও। যাই হোক, দাও একটা স্যালাইন দিয়ে দাও, তারপরে যা হবে হবে। তাহলে যদি বাড়তে থাকে তাহলে কী হবে? রক্তের ভলিউম তো 5 লিটার, তাহলে এক্সেস যে পরিমাণে থাকবে সেটা কোথায় গিয়ে জমবে? ফুসফুসে জমবে, কোষের নিচে গিয়ে জমবে, মানে চুঁয়ে চুঁয়ে কোষের মধ্যে গিয়ে জমবে। কোষের চারিপাশে যে কোষ আছে, ম্যাট্রিক্স আছে, সেখান থেকে জমবে। মানে মুখ ফুলবে, ফুসফুসে শ্বাসকষ্ট হবে, পা ফুলবে, এগুলো হবে। একটা ভলিউম ধরো 5 লিটার ভলিউম বেশি হয়ে গেল, তাহলে এক্সেস পরিমাণে কী করবে? এখান থেকে বেরিয়ে গিয়ে চুঁয়ে চুঁয়ে পড়ে কোষের মধ্যে যে জায়গাগুলো আছে সেগুলোকে জমবে। তাহলে বেশি ভলিউম হওয়া ভালো না খারাপ? আর কী কারণে হতে পারে এটা? ধরো কোনো ব্যক্তির, আমাদের দেহে প্রতিদিন কতটুকু প্রস্রাব তৈরি হয়? আমাদের গোটা দেহে রক্তের পরিমাণ 5 লিটার, কিন্তু কিডনি, একটা কিডনি সারাদিনে 178 লিটার রক্তকে পরিশ্রুত করে। 180 লিটার মানে এখানে 1 ট্যাঙ্কি জল। 1 ট্যাঙ্কি জল প্রতিদিন কিডনি পরিষ্কার করছে, মানে রক্তকে পরিষ্কার করছে, রক্তের মধ্যে ক্রিয়েটিনগুলো বের করে দিচ্ছে, ইউরিয়াগুলো বের করে দিচ্ছে। এই 180 লিটারের মধ্যে এই যে কিডনি, এটা কি ভালো করে নাও, এই যে এখানে নেফ্রন আছে, নেফ্রনে এই নামলো, সবাই জানো। নেফ্রনে জলটা যাচ্ছে, এখানে এই যে বাউম্যান ক্যাপসুল, এখানে 180 লিটার জল ঢুকছে এখানে। এই জলটা আবার কিডনি কী করবে? অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে আবার ব্লাডে নিয়ে আসবে। তাহলে বেশিরভাগই অ্যাবজর্ব হয়ে যায়। এই অ্যাবজর্ব করার জন্য কিডনির নেফ্রনে কী কাজ করে? একটা হরমোন কাজ করে। কি হরমোন? অ্যালডোস্টেরন। ঠিক? কোন সিস্টেম কাজ করে? রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, র্যাস বলা হয় যাকে।
RAAS। এই সিস্টেমটা রক্তের মধ্যে আবার ঘুরিয়ে ওই জলটাকে শোষণ করে। শোষণ করার পরে সারাদিনে 2 থেকে 3 লিটার প্রসাব এখান থেকে বেরিয়ে যায়। এই 2 থেকে 3 লিটার অ্যাবজর্ব না করে ওটা বেরিয়ে যায়, বাকিগুলো সব শোষণ হয়ে যায়। ঠিক? তাহলে এই হরমোনের ভূমিকা রয়েছে, কিডনির এই সিস্টেমটার ভূমিকা রয়েছে কোথায়? প্রেশার ঠিক রাখার জন্য। এবং প্রেশার ঠিক রাখতে গেলে কী করবে? ও ভলিউমটা ঠিক রাখার জন্য। এবার ধরো এই সিস্টেমটা হয়েছে গন্ডগোল। যদি অ্যালডোস্টেরন কমে যায়, জল এখানে শোষণ কম হবে, প্রসাব বেশি বেশি হবে। এই ঘটনাকে কী বলা হয়? ডায়াবেটিস ইনসিপিডাস। নাম শুনেছ? তো ডায়াবেটিস ইনসিপিডাস কখন হয়? যখন অ্যালডোস্টেরন লেভেল কমে যায়। এবার যদি কিডনির মধ্যে এমন কোনো গন্ডগোল হয়ে গেল, মানে কিডনির মধ্যে রক্তের পারফিউশন কমে গেল, ধরো কিডনির যে কোষগুলো কাজ করছে তার মধ্যে শক্তি কম তৈরি হচ্ছে, তাহলে এই সিস্টেম যদি বেশি বেশি অ্যাঞ্জিওটেনসিন সৃষ্টি করে, অ্যাঞ্জিওটেনসিন তৈরি করে, তাহলে কি হবে? এই অ্যাঞ্জিওটেনসিন আবার রক্তের যে শিরাগুলো, ধমনীগুলো রয়েছে তার প্রেশারটাকে ঠিক রাখতে কার্য করে। ওখানে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর কাজ করে, সেগুলো রক্তের প্রবাহটা ঠিক রাখে। এখন যদি যদি বেশি বেশি কাজ করে, তাহলে এগুলো ব্লক হয়ে যাবে। আর ব্লক হয়ে গেলে কি কন্ট্রাক্ট হবে, মানে এই লেভেলটা, এই অ্যাঞ্জিওটেনসিনের লেভেলটা যদি রক্তের মধ্যে বেড়ে যায়, তাহলে ধমনীগুলো কুঁচকে যাবে। সহজ কথা, কুঁচকে গেলে কী হবে? প্রেশার বাড়বে। তুমি কি কখনো এরকম পেয়েছো যে একটা পেশেন্টের কিডনি সমস্যা হয়েছে, প্রেশার কম? প্রেশার কখনো কম হবে না, তার বেশি হবেই। কিডনি ফেলিওর হলেও বেশি হবে, কিডনিতে নেফ্রোসিস হলেও বেশি হবে, স্টোন হলেও বেশি হবে। মানে এই সিস্টেমের জন্য বেশি হবে। তাহলে প্রেশার ঠিক রাখার জন্য, ভলিউম ঠিক রাখার জন্য এই কিডনিতে একটা ভূমিকা রয়েছে। 4 নম্বর কী ছিল? ব্লাড ডেন্সিটি। ব্লাড ডেন্সিটি, ব্লাডের ডেন্সিটি কত? মোটামুটি আমরা ধরি 1 গ্রাম পার ডেসিলিটার, জলের মতোই ধরি। কিন্তু অ্যাকচুয়ালি জল কি রক্ত বা রক্ত জল? তা না, একটু বেশি, একটু বেশি হবে। এরকম একটু বেশি রক্তের ঘনত্ব। এবার ধরো এই ঘনত্বে রক্তে প্রবাহিত হচ্ছে, এই ঘনত্বে রক্তে প্রবাহিত হচ্ছে, হঠাৎ করে রক্তের মধ্যে থাকা বিভিন্ন কোষ, রক্তের মধ্যে থাকা বিভিন্ন কেমিক্যাল, রক্তের মধ্যে যে জলটা থাকছে প্লাজমা কত পার্সেন্ট? 55%। আর ওই কণিকা কতটা? রক্তকণিকা বা রক্তের প্রেসিপিটেট কতটা? 45%। এই প্রেসিপিটেটের মধ্যে কী কী থাকে? রক্তের কোষ থাকে, রক্তের প্রোটিন থাকে, প্রোটিনের মধ্যে বেশিরভাগ কি? অ্যালবুমিন। আর কি থাকে? গ্লুকোজ থাকে, ফ্যাট থাকে, হরমোন থাকে, কেমিক্যাল থাকে, সব কিছু থাকে। এবার এইগুলো তো নর্মালি থাকে। এবার যদি এর মধ্যে যদি আমি যে বিষগুলো খাচ্ছি সেগুলো যদি জমে, বাইরে থেকে যে প্লাস্টিক ঢুকছে, বিসফেনল, আমি যে চাষ করছি চাষবাদ দিয়ে বিভিন্ন পেস্টিসাইড ঢুকছে, মার্কারি, কপার, অ্যালুমিনিয়াম, নিকেল, এগুলো ঢুকছে, সেগুলো ব্লাডের মধ্যে চলে আসছে। প্রথমে কিন্তু ব্লাডে আসবে না। প্রথমে ব্লাডে না আসার জন্য লিভার আপ্রাণ চেষ্টা করবে যে সেগুলো তার মধ্যে জমিয়ে রাখা। মানে রক্তে গেলে সমস্যা হবে, আর লিভার বলবে ভাই রক্ত ঠিক রাখ, আমাকে যা করবি কর। লিভার ইজ মাদার অর্গান। তো লিভার কি? মাদার অর্গান। মানে লিভার সমস্ত কাজ অ্যাট এ টাইম, লিভারের মধ্যে প্রায় 2000-এর বেশি কেমিক্যাল কাজ চলে, এটা কেমিক্যাল হাবও বলা হয়। তো লিভার চেষ্টা করবে, অনেকগুলো কাজ করে লিভার। কী কাজ করে? মেন এক হচ্ছে লিভার কি করে? ফ্যাট ডাইজেশন। গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত রাখে, ঠিক। 2, প্রোটিন বা ফ্যাটকে সঞ্চিত রাখে, ঠিক। 3 নম্বর, বিভিন্ন ভিটামিন, মিনারেল, সেগুলো সঞ্চিত রাখে। মানে যত নিউট্রিয়েন্ট আছে সেগুলো ও রিজার্ভ করে রাখে। 4 নম্বর হচ্ছে যে সমস্ত খাবারের মধ্য দিয়ে, যে সমস্ত বা পানির মাধ্যমে বা আমার স্কিনের শোষণের মাধ্যমে, ফুসফুসের মধ্য দিয়ে যে সমস্ত কেমিক্যাল, টক্সিন, বিষ দেহের মধ্যে ঢুকছে, যেগুলো বলা হয় জেনোবায়োটিক, যা দেহের মধ্যে আমার ক্ষতিকর, সেগুলো লিভারে যাবে। লিভার কী করবে? ওই সাইটোক্রোম P450 সিস্টেমের মাধ্যমে সমস্ত কেমিক্যালগুলোকে ও হাইড্রোক্সিলেশন করবে, নিউট্রাল করে দেবে, দিয়ে জলের সঙ্গে যুক্ত করে পিত্ত দিয়ে বের করার চেষ্টা করবে। যদি পিত্ত দিয়ে বের করতে না পারে, ও লিভারের মধ্যে জমে রাখবে। তাহলে এটা কি করছে? ডিটেনিং অফ কেমিক্যাল। 5 নম্বর হচ্ছে রক্তের মধ্যে যদি কোনো কেমিক্যাল ঢুকে, চামড়াতে ঢুকলো, তো প্রথমে তো লিভারে যাবে না। যদি এখানে কোনো কেমিক্যাল ঢুকে, তাহলে সেটা কি প্রথমে লিভারে যাবে? প্রথমে ব্লাডে চলে যাবে। ব্লাড থেকে লিভারে যাবে, সে তখন কী করবে? স্ক্রিনিং করবে, স্ক্রিনিং অফ টক্সিক কেমিক্যাল, এইসব কাজগুলো করে। তার সঙ্গে
মানে এটা কাকে করে, ব্লাডের যে টক্সিনগুলো আছে সেগুলোকে স্ক্রিনিং করে। তাই এতগুলো কাজ লিভার করছে। এখন লিভারের এই কাজ করার ক্ষমতা কিসের উপর নির্ভর করছে? লিভারের নিজস্ব শক্তির উপর নির্ভর করছে। লিভার যদি ঠিকঠাক মতো না থাকে, কাজ করতে না পারে, তাহলে সেই কাজগুলো করতে পারবে না। লিভারের ড্যামেজ হয়ে গেছে, লিভারে একটা সমস্যা হয়ে গেছে, ওই কেমিক্যালগুলো জমে লিভারের মধ্যে সমস্ত জায়গা দখল করে ফেলেছে, এবং লিভারের যে নর্মাল কাজ হেপাটোসাইটে সেই কাজগুলো ঠিকঠাক করতে পারছে না, আর লিভার ফিল্টার করতে পারছে না। লিভারে জমতে একটা সময় সমস্ত জায়গা ফিল আপ হয়ে গেছে, লিভার আর কাজ করতে পারছে না, তখন সেগুলো ব্লাডে, হেপাটিক ভেন দিয়ে ব্লাডে চলে আসবে, রক্তের মধ্যে চলে আসবে ওই সমস্ত কেমিক্যালগুলো। রক্তের মধ্যে এসে রক্তের কি ঘনত্ব বাড়াবে না কমাবে? বাড়াবে। রক্তের ঘনত্ব যদি বেড়ে যায়, তাহলে হার্টকে বেশি প্রেশার দিয়ে কী করতে হবে? ঠেলতে হবে, ঠিক, টানতেও হবে। এর সঙ্গে লিভার থেকে, যেহেতু আমি জানি লিভার থেকে সমস্ত পুষ্টি নিয়ে হার্টে রক্ত যায় কোথায়, এখনই জানলাম, রাইট অ্যাট্রিয়ামে। তো লিভারের সমস্ত প্রোটিন, ভিটামিন সব ঢুকলো, লিভার থেকে হেপাটিক ভেন দিয়ে কোথায় যাবে? হার্টে। এবার তাহলে হার্টকে, লিভারের মধ্যে যদি থেকে ভাব থাকে, লিভারের মধ্যে ক্লিয়ার যদি জল না থাকে, যদি আলকাত্রার মতো জল থাকে, তার মধ্যে পুষ্টিগুলো আছে, তাহলে এই হেপাটিক ভেন দিয়ে হার্টকে, রক্তকে টানতে বেশি কষ্ট হবে না কম কষ্ট হবে? বেশি কষ্ট হবে। তাহলে হেপাটিক ভেনকে বেশি প্রেশার দিয়ে রক্তকে টানতে হচ্ছে, এটাও প্রেশার বেশি বাড়াচ্ছে। তাহলে আলটিমেট রক্তের ডেন্সিটি বাড়ার জন্য কে দায়ী? সমস্ত রকমের কেমিক্যাল, টক্সিন, বিষ, রেডিয়েশন সব কিছুই দায়ী। প্যাথোজেন যা কিছু আছে, যা কিছু দেহের মধ্যে থাকা স্বাভাবিক নয়, যা কিছু দেহের মধ্যে থাকা উচিত নয়, সেগুলো যদি রক্তের মধ্যে লিভার থেকে বেরিয়ে চলে আসে, তখন রক্তের মধ্যে ডেন্সিটি বাড়াতে সাহায্য করবে। আর ডেন্সিটি যদি বেড়ে যায়, হার্টকে বেশি প্রেশার দিয়ে রক্তকে সঞ্চালন করতে হবে। তাহলে এই মোটামুটি ব্যাপারটা বোঝা গেল, রক্ত প্রেশার কেন বাড়ে। এতগুলো জিনিস বলতে গিয়ে মাথা খারাপ নাকি? বোঝা গেল? এই গেল প্রেশার বেশি হওয়ার কারণগুলো। এতগুলো জিনিস কি হলো আলোচনা? প্রেশার বেশি হয় কোন কোন ব্যাপার নিয়ে, ঠিক? তাহলে প্রেশার কমাতে গেলে আমরা কি ওষুধ দিই? অ্যামলোডোপিন দিই, টেলমিসার্টান দিই, তারপরে হাইড্রোক্লোরোথাইরয়েড দিই, হ্যাঁ, বিভিন্ন গ্রুপে, ওগুলো আমি পরে আলোচনা করছি। তাহলে আমি যেটা এতক্ষণ ধরে আলোচনা করলাম, প্রত্যেকটা স্টেপে আমাকে প্রিকশন নিতে হবে। যদি প্রেশার ঠিক রাখতে চাই, এতগুলো জিনিস যা আলোচনা হলো, প্রত্যেকটা পয়েন্টকে আমাকে ঠিক করতে হবে। আর এতগুলো পয়েন্টকে ঠিক করার জন্য সবচেয়ে শুধুমাত্র এই অ্যালোপ্যাথির এই কয়টা ওষুধের উপর নির্ভরশীল হলে হবে না, হলিস্টিক্যালি প্রেশারটাকে কন্ট্রোল রাখতে হবে, ঠিক করতে হবে। আর এর জন্য সবচেয়ে বেস্ট, সবচেয়ে মডেস্ট ট্রিটমেন্ট হচ্ছে হিজামা। কারণ আবু দাউদ এবং ইবনে মাজাহ, বাইহাকির হাদিসে আল্লাহ নবী বলেছেন যে তোমরা চন্দ্র মাসের 17, 19 তারিখে, 21 তারিখে হিজামা করবে, কারণ হিজামা রক্তের গাঢ়ত্ব কমিয়ে দেয়, আর গাঢ় রক্ত তোমাদের মেরে ফেলবে। গাঢ় রক্ত হলে কি কি হয় আমরা জানলাম, স্ট্রোক হয়ে যায়, চোখের স্ট্রোক, ব্রেনের স্ট্রোক, হার্টের স্ট্রোক, পায়ের স্ট্রোক, কত কিছু হয়। রক্ত ডেন্সিটি কমানোর জন্য আমাদের অ্যালোপ্যাথিতে কী ওষুধ আছে এখন আলোচনা করলাম? হেপারিন আছে, একুস্প্রিন আছে, ক্লপিডগ্রেল আছে, যেগুলো আমরা এই একুস্প্রিন, এভি, 10-20 এগুলো খাই না, তো এইগুলো রক্তের ডেন্সিটি কমায়। কতদিন? আমি শুধু ওষুধ খেয়ে কমাচ্ছি, কিন্তু যেখান থেকে এতগুলো জিনিস ঘটনা ঘটে যাচ্ছে ভিতরের মধ্যে, দেহের মধ্যে, কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে, সেগুলো ঠিক করতে হবে না? একটা দেওয়াল ভেঙে পড়ে যাচ্ছে, শুধু ঠেলা দিয়ে কতদিন চালাবেন? তো ভেঙে ফেলে দেন, নতুন করে তৈরি করেন। তা আপনার পুরো সিস্টেমটাকে পুরো গড়বড়ে করে দিয়েছে, যে এতগুলো ঘটনা কোথায় কী ঘটনা ঘটেছে সেগুলো ঠিক করে, সবগুলোকে ঠিক করতে হবে, তবে তার প্রেশার একদম নির্মূল হয়ে যাবে। আর হিজামার মাধ্যমে, হিজামা যদি করি পেশেন্টের, হিজামা করলে রক্তের মধ্য দিয়ে যে সমস্ত চর্বি আছে বেশি, তারপরে হচ্ছে কেমিক্যাল আছে, টক্সিন আছে, প্যাথোজেনিক ওয়েস্ট আছে, বেশি জল আছে, এগুলো বের করা সম্ভব কি না? সম্ভব। এই জন্য হিজামা কিন্তু প্রেশারেও ভালো কাজ করে। কিন্তু হিজামা করে যদি কেউ বলে যে হিজামা করলেই প্রেশার নির্মূল হয়ে যাবে, ভুল কথা। কেন? কারণ প্রেশার কী কী কারণে হয় আমরা তখন আলোচনা করলাম, তো সেগুলো যদি ঠিক না করি, প্রেশার ঘুরিয়ে আবার হবে কি হবে না? হবে। হিজামা করে আমি ইমিডিয়েট তাকে রিলিফ দিচ্ছি ঠিকই, কিন্তু দেহের মধ্যে যে ঢুকে চলেছে কন্টিনিউ, সেটাকে কে ঠিক করবে? ঠিক? তাহলে হিজামার এখানে বিশাল রোল রয়েছে। আমরা মোটামুটি হাইপার টেনশন যে ওষুধগুলো দিই, WHO-এর গাইডলাইন অনুযায়ী প্রথমে আমরা যেটা দিই, প্রথমে হচ্ছে অ্যামলোডোপিন, 5 না হলে 10 যদি দাগে তখন 10-এর সঙ্গে টেলমিসার্টান, তারপরে হচ্ছে টেলমিসার্টান,
তাতেও যদি না হয় তখন হাইড্রোক্লোরোথায়াজাইড। আর ইমিডিয়েট হঠাৎ করে প্রেশার কমানোর জন্য ল্যাসিক্স বা ফুসেমাইড। মোটামুটি এই গ্রুপের একটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যে এই যে শিরা রয়েছে, শিরা ধমনী, এর ওয়ালের যে নরম নরম ভাব যে ঠিক রাখছে, প্রেশার যাচ্ছে ও মানে নদী যেমন ঢেউ খেলে না নদীতে সমুদ্রে, ওরকমভাবে এ তো কখনো বড় হচ্ছে ছোট হচ্ছে, এই যে ঢেউ খেলার ব্যাপারটা, এইটাকে ঠিক রাখে এই ওয়ালের অ্যাকশন পোটেনশিয়াল। সেই অ্যাকশন পোটেনশিয়াল ঠিক রাখার জন্য ক্যালসিয়াম কাজ করে। এখন ক্যালসিয়ামকে যদি ব্লক করে দিই তাহলে এই অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে না, তাহলে শিরাটা কী হবে, বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে এখানে যে ফ্লোর প্রেশারটা কী হবে, কমে যাবে। তাহলে এখানকার ফ্লোটা কমে গেলে প্রেশার কী হবে, কমে যাবে। 2 দিন যদি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার না খায়, প্রেশারটা কী হবে, আগের মতো হয়ে যাবে। টেলমিসার্টান কী করে? টেলমিসার্টান যেটা করে, ওই যে বললাম কিডনিতে কী বের করে, অ্যাঞ্জিওটেনসিন। এই অ্যাঞ্জিওটেনসিনকে ব্লক করে দেয়। অ্যাঞ্জিওটেনসিন যদি ব্লক করে দেয় তাহলে কী হবে, শিরাটা বড় হয়ে যাবে। শিরা যদি বড় হয়ে যায় প্রেশার কমবে। এটা কি করে, এটা যা করে এটাও তাই করে। কি করে, কিডনি দিয়ে বেশি বেশি পরিমাণে জলটা দেহ থেকে বার করে দেয়। তাহলে এই কতগুলো সিস্টেমে রক্তের প্রেশারটাকে ঠিক রাখছি, কিন্তু সেটা কতক্ষণ, যতক্ষণ ওষুধটা দেহের মধ্যে থাকবে, যতক্ষণ ওই ওষুধের মলিকুলটা গোটা দেহের মধ্যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর কাজ করবে। যদি বন্ধ হয়ে যায় তা আবার আগের মতোই অবস্থা তৈরি হয়ে যাবে। ঠিক, তাহলে আমরা হিজামার মাধ্যমে সবগুলোই করতে পারছি। তার সঙ্গে এবার পেশেন্টকে যেটা করতে হবে, প্রথমেই বলেছি হার্টকে ঠিক রাখার জন্য কি করতে হবে। 1 নম্বর কারণ কী ছিল, হার্টের যে কলব রয়েছে, কলবে কি থাকতে হবে, এসএ নোডের যদি ঠিকঠাক অ্যাক্টিভিটি ঠিক রাখতে চায় তাহলে কলবে কী রাখতে হবে, বেশি বেশি পরিমাণে হিংসা রাখতে হবে। তাহলে কলবকে শান্ত রাখতে হবে, স্ট্রেস ফ্রি রাখতে হবে। আর শান্ত রাখার জন্য সবচেয়ে বড় কাজ কে করে, কিসের মাধ্যমে শান্ত হয় বলো? আল্লাহর জিকিরে, আল্লাহর প্রশংসায়, আল্লাহর উপর নির্ভরশীলতায়, আল্লাহর উপর তাওয়াক্কুলের উপরে, আল্লাহর ভয়ে, আল্লাহর ইবাদতে। তাহলে হার্টকে কলবকে শান্ত রাখতে হবে। যদি কোনো ব্যক্তির মনের মধ্যে খিটখিটে ভাব থাকে, অল্পতেই হট মেজাজ, রাগী খুব, অহংকারী খুব, মেজাজ খুব গরম, তাহলে তার প্রেশার বেশি হবে না কেন হবে, বেশি হবে, অটোমেটিক বেশি হবে। ঠিক, তাহলে কলবে কি রাখতে হবে, কলবকে শান্তি রাখতে হবে। দিয়ে হচ্ছে কেউ যদি ধরো কোনো মানুষ, যে কোনো মানুষ, সে মুসলমান হতে হবে এমন না, যে কোনো মানুষ যদি কলবকে, এই হৃদয়কে যদি শান্ত রাখতে পারে, অল ইজ ওয়েল রাখতে পারে, মানে কলবের মধ্যে কোনো হিংসা নাই, অহংকার নাই, ঘৃণা নাই, মানুষের প্রতি বিতৃষ্ণা নাই, বা টেনশন নাই, না তো যা হবে আল্লাহ যা করবে সেটাই হবে, এরকমভাবে দৃষ্টিভঙ্গি নিয়ে যদি কেউ চলে তার প্রেশার কিন্তু কম থাকবে, ভালো থাকবে। তাহলে এটা প্রথম করতে হবে। দিয়ে কী করতে হবে, রক্তের চর্বি কমাতে হবে। রক্তের চর্বি কমাতে গেলে আমাকে কী করতে হবে, এক্সারসাইজ করতে হবে। কারণ এক্সারসাইজের সময় যে শক্তিটা তৈরি হয়, যে শক্তিটা লাগে, যে লিনতাপটা লাগে, সে লিনতাপ কোত্থেকে আসে, রক্তের চর্বি থেকে আসে। রক্তের মধ্যে প্রবাহিত এলডিএল ভিএলডিএলের মধ্যে যে টিএজি থাকে, সেই টিএজি ভেঙে গিয়ে এই শক্তিটা তৈরি করে। ফলে যত বেশি পরিমাণে এক্সারসাইজ করব, এই কোলেস্ট্রল ভেঙে যাবে, আর কোলেস্ট্রল ভেঙে শক্তি তৈরি হবে, সেটা দেহ থেকে বেরিয়ে যাবে। তাহলে চর্বিটা রক্তের মধ্যে যদি কমে যায়, তাহলে শিরার গায়ে, যে ধমনীর গায়ে চর্বিটা জমছে, সেটা জমার প্রবণতা কমে যাবে। তাহলে এক্সারসাইজ ডেলি নিয়মিতভাবে করতে হবে। ঠিক, তার সঙ্গে কী করতে হবে, খাবারের মধ্যে আমাদের একটা খাদ্যকণিকার মধ্যে, খাদ্যের মধ্যে এই কার্বোহাইড্রেট কতটা থাকে, কার্বোহাইড্রেট কত থাকে, কত পার্সেন্ট, প্রায় 60 থেকে 75%। ফ্যাট থেকে কতটা, 10 থেকে 20, আর প্রোটিন 2 থেকে 7%। ঠিক, তাহলে আমাকে এই অনুপাতে কী করতে হবে, খাবার খেতে হবে। যদি বডি ঠিক রাখতে চাই তাহলে আমাকে এই অনুপাতে মোটামুটি ধরো 7:2:1 অনুপাতে খাবার খেতে হবে। বুঝা গেল, 7:2:1। 4 নম্বর হচ্ছে রক্তের ঘনত্ব বৃদ্ধিকারী যে সমস্ত কেমিক্যাল টক্সিনগুলো খাবারের মধ্য দিয়ে, খাদ্যের মধ্য দিয়ে, জলের মধ্য দিয়ে, পোশাকের মধ্য দিয়ে, নিঃশ্বাসের মধ্য দিয়ে ঢুকছে, সেগুলো কমানোর চেষ্টা করতে হবে। তাহলে জেনোবায়োটিক এক্সপোজার কমাতে হবে। এতগুলো জিনিস করার পর, হিজামা তার সঙ্গে করার পর
যদি অ্যালোপ্যাথি ওষুধ লাগে, অ্যামলোডিপিন হোক, টেলমিসার্টান হোক, যাই হোক না কেন যদি লাগে, সাময়িকভাবে দিতে হবে, যতদিন না পরিপূর্ণ হবে ওর আর্টারি হার্ট ঠিকঠাক পজিশনে না আসছে। এবং হিজামাটা 3 মাস 4 মাস বছরে 1 বার 2 বার নিয়ম করে করতে হবে। এতগুলো সিস্টেম করার পর কোনো ব্যক্তি যদি মনে করে যে প্রেশার ঠিক আছে, তবেই তার প্রেশার ঠিক থাকবে। আর যদি কেউ যদি মনে করে আমি প্রেশার ওষুধ খাই, প্রেশার ওকে, কোনো সমস্যা নাই, প্রেশার ভালো আছে, প্রেশার কন্ট্রোল আছে, এবং ওই ব্যক্তির হার্টে সমস্যা হয় না, হার্ট অ্যাটাক হয় না, ব্রেন স্ট্রোক হয় না, এই সংখ্যা খুবই কম। ও ভাবছে প্রেশারের ওষুধ খেয়ে আমি তো ঠিকই আছি, দেখা গেলো কোনো একটা রাতে হঠাৎ করে বুকে ব্যথা, ওষুধ কিন্তু খাচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে গেলো। কেন হলো? আমি জানি যে একটা প্রেশার ঠিক করার জন্য অতগুলো জিনিস সব কিছু মেনটেন করছে, কিন্তু অতগুলো জিনিস তো আমি খেয়াল করিনি। আমি একটা জিনিসকে কন্ট্রোল করেছি, শিরা দিয়ে রক্তচাপটা, শিরাটাকে বড় করে দিয়েছি। জলের খুব চাপ আছে, পাইপটা বড় করে দাও, বাস, ঝামেলা শেষ। কিন্তু চাপটা কেন বেড়ে গেল, কীভাবে হলো, এতগুলো জিনিসের আমি কোনো কেয়ার নিইনি। তাহলে রক্ত গাঢ় হয়েই আছে, এবং রক্ত যদি গাঢ় হয়ে থাকে, হঠাৎ করে কোনো একটা দিন কী হবে, যদি লিভার থেকে বেশি পরিমাণে বিষ বেরিয়ে চলে আসে সিস্টেমের মধ্যে, আরও রক্ত বেড়ে যাবে গাঢ়। আর হঠাৎ করে টেনশন যদি বেড়ে যায়, এফিনেফ্রিনের জন্য ভেসেল শুকিয়ে যাবে, চুপসে যাবে। আর ব্রেনে হঠাৎ করে দেখা গেল যে হার্টে শিরা রক্তের প্রবাহটা কমে গেছে, বন্ধ হয়ে গেছে, হার্ট ব্রেনের মধ্যে রক্ত প্রবাহ বন্ধ হয়ে গিয়ে স্টিমিয়া হয়ে ইনফেকশন হয়েছে, সিভিয়ার হয়ে গেছে। তো বাম সাইডে হয়ে গেছে রক্তের একটা জায়গা, পুরাতনটা জায়গা, রক্ত সাপ্লাই বন্ধ হয়ে কোষগুলো মরে গেছে। এই ডান সাইডে হয়েছে যে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছে যে আমার বাম দিকে কোনো শরীর কাজ করছে না, তাহলে স্ট্রোক হয়েছে। হঠাৎ করে দেখা গেল যে তার বুকে ব্যথা হয়ে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, ঘেমে যাচ্ছে, যান ছটফট করছে, হার্ট অ্যাটাক হয়েছে। তাহলে আমি এতগুলো জিনিসকে প্রিভেন্ট করার জন্য, রক্ত গাঢ়কে ঠিক রাখার জন্য, রক্ত গাঢ় থেকে এতগুলো জিনিস হয় সেটাকে ঠিক রাখার জন্য আমাকে হিজামা তো করতেই হবে, ডায়েটগুলো ঠিক করতে হবে, ওষুধও প্রয়োজনে খেতে হবে, তার সঙ্গে মেন্টাল যে অ্যাটিটিউড, কোনো একটা ঘটনার প্রতি আমার যে দৃষ্টিভঙ্গি, কোনো একটা রিয়াকশান করার যে প্রবণতা, যে আমার কীরকম মতামত, সেটা যদি খুব অ্যাগ্রেসিভ হয় তাহলে সমস্যা, আবার খুব যদি নিরীহ প্রবণতা হয় তাহলে কিন্তু ভালো। এতগুলো জিনিসকে মাথায় রেখে তবে প্রেশারকে ঠিক রাখতে হয়। এখানে কে কে আছো যার প্রেশার আছে? প্রেশার কার আছে? তোর প্রেশার আছে? এবার বলেন তো লো প্রেশার কখন হয়? বললাম তো তখন তো হাই প্রেশার হলো, এবার লো প্রেশার কখন হয়? তার প্রেশার ধরো 70/40, এটা ভালো না খারাপ? কখন হবে এটা? হঠাৎ করে প্রেশার কমে গেছে, কখন হতে পারে? হার্টে ব্লক হয়ে গেছে, হার্ট পাম্প করতে পারছে না, ঠিক? দেহের মধ্যে জলের পরিমাণ কমে গেছে, ডিহাইড্রেশন, ক্রনিক ডিহাইড্রেশন। কোনো ব্যক্তির দেহে যদি ক্রনিক ডিহাইড্রেশন থাকে, জলের পরিমাণটা কম, মানে এমন যে চোখ বসা, ঠিক আছে, তারপরে হাড় বসা, পানি খেতে পারে না, প্রস্রাব কম হয়, তাহলে তার প্রেশার কম হবে। তাহলে এই অবস্থায় যদি কোনো ব্যক্তির থাকে, তার প্রেশার লো প্রেশার থাকবে। ইউজুয়ালি আমাদের দেশে সবচেয়ে বেশি যেটা হয় ডিহাইড্রেশন, দেহের মধ্যে জলের পরিমাণটা কম। এই পেশেন্টকে সঙ্গে সঙ্গে স্যালাইন দিয়ে 2 বোতল 3 বোতল স্যালাইন দিয়ে পেশেন্টকে আবার সুস্থ হয়, ঠিক? প্রেশার যদি কম হয় তাহলে ব্রেনের মধ্যে রক্তের প্রবাহ কমে যাবে, রক্তের প্রবাহ যদি ব্রেনে কমে যায়, ব্রেনে পুষ্টি অক্সিজেন কম যাবে, তাহলে আমি কি অজ্ঞান হয়ে থাকবো না সজ্ঞান হয়ে থাকবো? অজ্ঞান হয়ে যাব, মাথা ঘুরে পড়ে যাব, বমি হবে, এসবগুলো হবে। তাহলে এতগুলো জিনিস রক্তের প্রেশারের সাথে সম্পর্কিত। এবং কোনো ব্যক্তি যদি প্রেশার কন্টিনিউ হাই থাকে, এটা লাস্ট টপিক, কমপ্লিকেশান। সবসময় একটা লোকের প্রেশার হাই, তাহলে কি হবে? নার্ভে ব্রেনের মধ্যে রক্তের প্রবাহ কমে যাবে, তাহলে ব্রেনের মধ্যে রক্তের প্রবাহ কমে গেলে ব্রেন কি হবে? শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে কি হবে? অ্যালজিমার ডিজিজ হবে, ডিমেনশিয়া হবে, ইনসমনিয়া হবে, ইরিটেশন হবে, অ্যানোয়েন্স হবে, এতগুলো জিনিস হবে। এই জিনিসটাতে ব্রেনে না হয়ে যদি পায়ে হাতে নার্ভে যদি হয়, তাহলে হাত পাগুলো কী হবে? ঝিমঝিম করবে, কনকন করবে, শিরশির করবে, অনেকগুলো জিনিস হবে, তাহলে নিউরোপ্যাথি হবে, ঠিক? রক্তের প্রবাহ যদি কিডনিতে কমে যায়, তাহলে কিডনির মধ্যে কমে গেলে কিডনির ইনজুরি হবে, তাহলে নেফ্রোপ্যাথি হবে, কিডনি ফেলিওর হবে। প্রচণ্ড হাই প্রেশার যদি সবসময় থাকে, তাহলে হার্টে যদি রক্ত সাপ্লাই ঠিকঠাক না হয় তাহলে কী হবে? হার্ট অ্যাটাক হবে। এটা হলো কয়েকটা জিনিস, গোটা দেহের মধ্যেই হতে পারে। চোখে যদি হয়, চোখের স্ট্রোক যদি হয়, চোখের সিভিএ যদি হয়, তাহলে অন্ধ হয়ে যাবে, চোখের প্রেশার কী হবে? বেড়ে যাবে, গ্লুকোমা হবে। তাহলে এতগুলো জিনিস একটা মানুষের জীবনে কমপ্লিকেশান
ডেভেলপ করতে পারে। যদি তার কোনো ব্যক্তির প্রেশার থাকে, রক্তের ডেন্সিটি বেশি থাকে, রক্তের চর্বি বেশি থাকে, রক্তের মধ্যে কেমিক্যাল টক্সিন বেশি থাকে, বা তার ক্রনিক মেন্টাল বা কলবের সম্বন্ধে সমস্যা থাকে, তার যদি রক্তের হার্ট যদি বড় হয়ে থাকে, বা ধমনী সবসময় বিভিন্ন হরমোনের জন্য প্রেশার চুপসে থাকে, এপিনেফ্রিন, ঠিক আছে, বা ধরো অ্যাঞ্জিওটেনসিন র্যাশ সিস্টেমের মাধ্যমে, তাহলে এতগুলো জিনিস হবে। এতগুলো জিনিস এখন আমাদের দেশে কমন খুব বেশি। এতগুলো জিনিস থেকে মানুষকে বাঁচানোর জন্য প্রথম লক্ষ্য প্রেশার কমানো, আর তার আগে প্রেশারকে ঠিক রাখার জন্য প্রথম লক্ষ্য রক্তের ডেন্সিটি কমানো। আর রক্তের ডেন্সিটি কমানোর আগে লক্ষ্য হচ্ছে তাকে রক্তের মধ্যে যে সমস্ত চর্বি আছে, কেমিক্যাল টক্সিন আছে, সেগুলো কমানো, অন্তরের মধ্যে প্রশান্তি নিয়ে আসা এবং তাকে হিজামা করা। এই জন্য এই যথার্থইভাবে আল্লাহ নবী বলেছেন যে যদি তোমাদের রক্ত গাঢ় হয়ে যায় তাহলে তোমরা রক্ত হিজামা করবে, আর গাঢ় রক্ত তোমাদের মেরে ফেলবে। কারণ গাঢ় রক্ত হলে আমি দেখলাম ব্রেন স্ট্রোক হয়, মরে যায়, হার্ট অ্যাটাক হয়, মরে যায়, কিডনি ফেলিয়ার হয়ে যায়, মরে যায়। তাহলে এই মরা থেকে বাঁচার জন্য আল্লাহ নবী একটা উপদেশ দিলেন কি? হিজামা। এইখানেই হচ্ছে হিজামার তাৎপর্য এবং গভীর রহস্য। এবার যদি আন্দাজে কেউ হিজামা করে, উল্টোপাল্টা করতে পারে, আর যদি মানুষকে আশ্বাস দেয় যে হিজামা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন সকল রোগের চিকিৎসা, বেস্ট ট্রিটমেন্ট, এবং প্রেশার যেহেতু আপনার আছে, আপনি হিজামা নেন, আপনার কিচ্ছু করতে হবে না, সব ভালো হয়ে যাবে। কথাটা মূর্খতা না জ্ঞানের পরিচয়? মূর্খতা। যেমন অ্যামলোডিপিন শুধু প্রেশারকে ঠিক করতে পারে না, যেমন টেলমিসার্টান শুধুমাত্র ঠিক করতে পারে না, শুধুমাত্র টেনশন কমালেই প্রেশার ঠিক হবে না, শুধুমাত্র চর্বি কমালেই প্রেশার ঠিক হবে না, তেমনি শুধুমাত্র হিজামা করলেও প্রেশার ঠিক হবে না। প্রেশারকে কমাতেও সাহায্য করবে। তো হলিস্টিক্যালি প্রেশারকে ঠিক রাখার জন্য আমাকে সব কিছুর ব্যবস্থা করতে হবে, তবে তার প্রেশার ঠিক থাকে। ক্লিয়ার? তো আজকের ক্লাসে যেটুকু আলোচনা হলো প্রেশার সম্পর্কে, এইটুকুই। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়, কোথাও জানতে অসুবিধা হয়, জিজ্ঞেস করতে পারো। তোমার পয়েন্ট বলতে তুমি পয়েন্টটা কীভাবে করবে? সবচেয়ে প্রেশার বেশি হলে কোথায় বেশি এফেক্ট করে? হার্ট এবং ব্রেন, মাথা। তো আল্লাহ নবী কোথায় হিজামা করেছেন বেশি সুন্নাত হিসেবে? মাথাতে আর ঘাড়ের শিরাতে, এবং পিঠের দুই যে স্ক্যাপুলা রয়েছে তার মিডিলে, যেটা হার্টের সঙ্গে সম্পর্কিত। হার্টের যে রক্ত সাপ্লাইটা, নার্ভ সাপ্লাইটা, হার্টের মধ্যে যে নার্ভ সাপ্লাই থাকে, সিম্প্যাথেটিক নার্ভ, T1, T2, T3, T4, T5, T6, এই 6টা সিম্প্যাথেটিক নার্ভ, আর হচ্ছে ভেগাস নার্ভ। তো ভেগাস নার্ভকে ঠিক রাখার জন্য এই ঘাড়ের পিঠে এবং মাথায়, আর সিম্প্যাথেটিক নার্ভকে ঠিক রাখার জন্য ওই কাঁধের পিছনে যে দুটো হাড় আছে হাড়ের মিডিলে। একজন এসো, আমি দেখিয়ে দিই, খুলো। ধরো হার্ট, তুমি একটু জেমাটা খুলো, তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। এই দেখো হার্ট কোথা থাকে কেউ জানেন? এখান থেকে মোটামুটি 2 আঙুল নিচে এইখানে লেফট ভেন্ট্রিকুলার মাথা। কি ওই যে বললাম ছবিতে আঁকলাম, লেফট ভেন্ট্রিকুলার মাথা এইখানে থাকে, অ্যাপেক্সটা। এখানে হাত দিয়ে দেখবা দিপিক 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 করছে। এইখানে লেফট ভেন্ট্রিকুলার আছে, আঁকছি, অসুবিধা নেই তো? এখানে রাইট ভেন্ট্রিকুলার থাকে, এখানে রাইট অ্যাট্রিয়াম থাকে, এখানে লেফট অ্যাট্রিয়াম থাকে। তাহলে এইখানে ভালভ আছে কি? ট্রাইকাসপিড। এখানে কি আছে? বাইকাসপিড। এখানে রক্তটা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এখানে কি আছে? অ্যাওর্টা আছে। তাহলে অ্যাওর্টিক ভালভ এখানে এসে হার্টটা 2 ভাগে ভাগ হয়ে যায়, দিয়ে এখান দিয়ে জুগুলার ভেন দিয়ে, জুগুলার আর্টারি দিয়ে ভেনে চলে গেল, এদিক দিয়ে চলে গেল। তাহলে এই দিক দিয়ে গেল রক্তটা। তাহলে এইখানকার যে শিরার রক্তের নার্ভের যে প্রেশারটা পিছন থেকে এইখানকার নার্ভ থেকে ঠিক হবে। তার সঙ্গে তাহলে আমি পিছনে কোথায় করব? এখানে করলাম। যদি কমপ্লিকেশন থেকে মাথার টিকিতে করব, তার সঙ্গে পিঠে ধরো এখানে C7-এর উপরে করব, আর এই যে স্ক্যাপুলা আছে এইখানে, এই যে এই বরাবর T7, এটা T7 ভার্টিব্রা এইখানে। তাহলে আমি জানি হার্টে T1, T2, T3, T4, T5, T6, তাহলে আমি এই মিডিলে 2টো পয়েন্ট করব। এটা হচ্ছে সুন্নতি পয়েন্ট, এবং এটা আমি কি করব? এটা প্রেশারের জন্য নর্মালি করতে পারবো, সবার জন্য, সব কিছুর জন্য এটা কিন্তু সুন্নত পয়েন্ট। এবার ধরো যদি প্রেশারটা হার্টের ক্ষেত্রে না হয়ে বা সিস্টেমে যদি না হয়ে পায়ের হয়, পায়ের যে আঙুল আছে আঙুলের মাথায় হয়, তো পচে গেছে, গ্যাংগ্রিন হয়েছে, তাহলে কী করবে? মাথায় হিজামা করবে, ঘাড়ে হিজামা করবে, কোথায় করবে? পায়ে করবে। যেখানে শিরাগুলো বন্ধ হয়ে আছে সেখানেই করবে।
তাহলে হিজামা করার সবচেয়ে মূল ফান্ডা হচ্ছে যেখানে শিরা কুচকে আছে, যেখানে গাঢ় রক্তের প্রবাহ বেশি, সেখানে হিজামা হবে। রক্তের হিজামা যেহেতু রক্তের গাঢ়ত্বের সাথে সম্পর্কিত, অত গাঢ় রক্ত যেখানে আছে সেইখানেই হিজামা হবে। এবং সেই অঙ্গটা বা সেই পার্টটা বা সেই ডার্মাটোমটা যে নার্ভ দিয়ে কন্ট্রোলড, সে নার্ভ যে রুট থেকে বেরিয়ে আসছে সে নার্ভ রুটে হবে। অন্য কোনোভাবে মেরিডিয়ান সিস্টেমের মাধ্যমে অ্যাকুপাংচারের পয়েন্টের মাধ্যমে হিজামা করা মূর্খতা, তাতে রেজাল্ট কিন্তু খুব বেশি পাওয়া যাবে না। তাহলে পায়ের ক্ষেত্রে যদি বলে যে প্রেশারের জন্য হিজামা করতে হয় পিঠে, পায়ে ধরো এখানে প্রেশার বেশি হয়ে গেছে, এত বেশি যে ভেরিকোজ ভেন হয়ে গেছে, তাহলে কি মাথায় পিঠে হিজামা করতে যাব? পায়ে করব, ঠিক? এবার ভেরিকোজ ভেন কখন হয়? এই যে পায়ে, যে এটা বলে দিই, যদিও তোমাদের মাথায় নেবে না, ঢুকবে না এখন আর। এই যে পায়ে ধরো শিরাগুলো যাচ্ছে, ধমনী, রক্ত যাচ্ছে, এখানে একটা দরজা, এখানে একটা দরজা, এখানে একটা দরজা, ভাল্ব আছে। এবার রক্তটা যাচ্ছে, এবার রক্ত যদি ভারী হয়, ভারী হতে হতে এত ভারী যে আর ভাল্ব লোড নিতে পারছে না, তাহলে কী হবে? পড়ে যাবে। আর পড়ে গেলে কী হবে? এখানে জমবে, শিরাগুলো কী হবে? ফুলবে। তাহলে ভেরিকোজ ভেন হওয়ার জন্য একমাত্র দায়ী কারণ হচ্ছে ব্লাডের ডেন্সিটি। আমি এটা একটা খুবই ইম্পর্টেন্ট তথ্য দিলাম, যেটা তুমি গোটা মেডিকেল সায়েন্সের বই খুঁজে পাবে না। এমনকি মডার্ন যুগে ভেরিকোজ ভেন কেন হয় এখন পর্যন্ত বের করতে পারেনি, এবং ট্রিটমেন্টও করতে পারেনি। সে ট্রিটমেন্ট কি? এক কাজ করে, বেল্ট পরে দেখে চেপে ধরে রাখো। ট্রিটমেন্ট কি? না, এখানকার যে এগুলো ভাবগুলো আছে এগুলো রিপেয়ার করে দাও। ট্রিটমেন্ট কি? তাতেও হচ্ছে না। তাহলে তুমি এই ভাব, এই নার্ভটে যে নার্ভ, এই যে শিরা, ধমনীতে শিরাতে যে রক্ত নার্ভ সাপ্লাই আছে, সে নার্ভের রুটে নার্ভটা কেটে বাদ দিয়ে দাও। এই ট্রিটমেন্ট এখনও চলছে। তাতে কিন্তু পেশেন্টের ভালো হওয়ার সম্ভাবনা সাময়িকভাবে হলেও তার লং টার্ম ঠিক হচ্ছে না, আবার ঘুরিয়ে হচ্ছে। পেশেন্ট কিন্তু রক্তের ডেন্সিটি হওয়ার জন্য যা যা অন্য দেহের সমস্যা তৈরি হতে পারে, এতক্ষণ যা আলোচনা করলাম সবগুলোই দেহের মধ্যে আস্তে আস্তে আসতে শুরু করবে, এবং পেশেন্টের জীবন অতিশয় বিপন্ন হয়ে পড়বে। করে দেখবা, আমি তো শিখেলাম। এবার তোমাকে জানতে হবে ভেরিকোজ ভেনের ভাল্ব কোথায় কোথায় থাকে। ওটা তো আজকে আলোচনার বিষয় নয়, বা ওটা ক্লাসেও নাই তোমাদের, ঠিক? সুপারফিশিয়াল এবং ডিপ যে সেফেনাস ভেনগুলো রয়েছে, কিউবিটাল ভেন রয়েছে, ফিমোরাল ভেন রয়েছে, সেগুলোর কোথায় কোথায় ভাল্ব রয়েছে তোমাদের জানতে হবে, অ্যানাটমি। এবার ভেরিকোজ ভেন হয়েছে, চলেন হিজামা করে ভালো হয়ে যাবে, যে তুমি মার খেয়ে বাড়ালো হয়ে গেলে। তুমি তো জানোই না কোথায় ভাল্ব আছে, তোমাদের জানা উচিতও না, সম্ভব না। যেটুকু শিখালাম ভালো করে মাথায় ঢুকিয়ে, রক্তের প্রেশার, রক্তের ঘনত্ব, রক্তের চর্বি, কলবে প্রশান্তি, হার্টের সমস্যা, এবং তার সঙ্গে হিজামা কীভাবে করবে, কেন করবে, সব ভালো করে বুঝে জেনে তবে হিজামা করবে, তবে ইনশাল্লাহ পেশেন্ট সুস্থ হবে। এই ক্ষেত্রে আর একটা লাস্ট পয়েন্ট বলে দিই, যেহেতু রক্তের চর্বিটা বেশি হয়ে যাচ্ছে, রক্তের ডেন্সিটিটা বেশি হয়ে যাচ্ছে, লিভারের মধ্যে বিভিন্ন টক্সিক কেমিক্যাল জমে, তাহলে ওইগুলো ছাড়াও লিভারে যে বিষগুলো জমে আছে সেগুলো বের করার চেষ্টা করবো কি না? এতদিন যে খেয়েছি 20 বছর 25 বছর ধরে, সেগুলো তো বার করতে হবে। লিভারে যেগুলো জমে আছে সেগুলো বের করার জন্য কোনো ওষুধ কিন্তু নাই। এখানে একমাত্র চিকিৎসা হচ্ছে হেভি মেটাল ডিটক্স ফুড। এর মধ্যে কি আছে? ধনেপাতার রস, বার্লি গ্রাস পাউডার বা ক্যাপসুল, অ্যাপেল, তারপরে হচ্ছে তোমার যে কোনো ওয়াটারি ফ্রুটস আর ভেজিটেবল, যেমন লেবু, শসা, এগুলো, ব্লুবেরি ফল, এগুলো কিন্তু লিভার থেকে এগুলো বের করতে পারে। তার সঙ্গে রক্তের যে শিরাতে জমে আছে চর্বি, এগুলো কাটানোর জন্য, রক্তকে জমতে না দেওয়ার জন্য আমি একুইসলিন খাচ্ছি। এই চর্বি যাতে কম জমে তার জন্য অ্যাটোভাস্টেটিন খাচ্ছি। অ্যাটোভাস্টেটিন শুধুমাত্র এলডিএলের ক্ষেত্রে কাজ করবে, যদি এলডিএল বাড়ে তবেই কাজ করবে। এবার যদি কারোর ক্ষেত্রে টিজি বাড়ে, এ কাজ করবে না। তাহলে এখানে কি শুধু এলডিএল জমে? এখানে টিজিও জমে। তাহলে সেই টিজি কমাবে কে? ফেনোফাইব্রেট। অনেকে দেয় না যে টোন্যাক্ট, টিজি ওষুধ দেয় না, তাহলে এইটা কমাবে। তাহলে এই চর্বি কমানোর জন্য এবং এইখানে জমার প্রবণতা কমানোর জন্য প্রাকৃতিক একটা ওষুধ আছে যেটা খুবই কার্যকরী। 1 নম্বর হচ্ছে RAISHI, ঋষি মাশরুম। এটার এক্সট্রাক্ট ফর্ম পাওয়া যায়, 20% এক্সট্রাক্ট। এটা ক্যাপসুল আকারে পাওয়া যায়। এটা ডেলি
মোটামুটি দুটো ক্যাপসুল দুবার করে খেলে 1 মাস খেলে তার কিন্তু রক্তের চর্বি অনেকটাই কমে যাবে, কিন্তু খেতে হবে কন্টিনিউ। আর একটা ওষুধ আছে অলিভ লিফ এক্সট্রাক্ট, যাকে অলিউরোপিন বলা হয়, জাইটাস বলা হয়। এই ওষুধটা যদি কেউ নিয়মিত একটা করে দুবার করে খেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমি আমার অভিজ্ঞতায় বলছি, যদি 3-4 মাস খায় তার কিন্তু ওষুধ কিন্তু লাগে না। এটা চর্বি কমানোর জন্য, এই যে সিধা তেল চর্বি কমানোর জন্য। আর লিভারকে ঠিক আছে তো বললাম, হেভি মেটাল ডিটক্স। তাহলে এতগুলো উপায় উপকরণের মাধ্যমে তার প্রেশারকে ঠিক করতে হবে। এই টোটাল ম্যানেজমেন্ট সিস্টেমটা কলব থেকে শুরু করে, ডায়েট থেকে শুরু করে, হ্যাবিট থেকে শুরু করে, জল থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে, সাপ্লিমেন্ট থেকে শুরু করে, হিজামা থেকে শুরু করে সব কিছুকে একসঙ্গে বলা হয় হলিস্টিক কেয়ার অ্যান্ড কিওর। ঠিক ক্লিয়ার কথা? ডায়েট কী হতে পারে বলো এবার? এতক্ষণ যে আলোচনা হলো তাতে তুমি বুঝে যাবে। প্রথম হচ্ছে, আমি যেহেতু সোডিয়াম কি করে, সোডিয়াম কি করে, জলকে বেশি পরিমাণে শোষণ করতে সাহায্য করে। যত ব্লাডে সোডিয়াম বাড়বে প্রেশার ওই জন্য তত বাড়বে। তাহলে সোডিয়াম ইনটেক একটু কমাতে হবে, তাহলে লবণ কম খেতে হবে। 2 হচ্ছে টেনশন কম করতে হবে। 3 হচ্ছে একটু এক্সারসাইজ করতে হবে, ঘাম ঝরাতে হবে। 4 হচ্ছে খাবারের মধ্যে এই যে অবাঞ্ছিত তেল বেশি পরিমাণে খাওয়া কমাতে হবে, প্রোটিন খাওয়ানো একটু কমাতে হবে, বেশি পরিমাণে কার্বোহাইড্রেট বা ফ্রেশ ভেজিটেবল ফ্রুটস খেতে হবে। যে সমস্ত খাবারে বেশি জল আছে সেগুলো বেশি খেতে হবে। তারপরে হচ্ছে হেভি মেটাল ডিটক্স খেতে পারলে তো খুবই ভালো, তার সঙ্গে এই সাপ্লিমেন্টগুলো খেতে পারলে আরও ভালো। তার সঙ্গে যদি 6 মাস পর বা 3 মাস পর ওই সুন্নতি পয়েন্টে হিজামা করে তো আরও ভালো। প্রেশারকে যতটা সহজ মনে করি, এই জন্যই মনে করি সবারই তো প্রেশার, আমারও প্রেশার, কী আর হবে, ওই তো দেখছি সে দিব্যি কাজ করে যাচ্ছে, আমার আবার কী হবে। যখন হয়ে যাবে তখন কিছু করার থাকবে না, এই জন্য যা করবে আগে থেকে। আর প্রেশার কিন্তু খুব সহজ অসুখ নয়, বর্তমানকালের প্যান্ডেমিক অসুখ, ভয়ঙ্কর ক্ষতিকর অসুখ। এই জন্য ব্লাড প্রেশারকে বলা হয় নীরব ঘাতক বলা হয়। কী বলা হয়? নীরব ঘাতক বলা হয়। WHO একটা ডাটা পেশ করেছে, আমি এটা একটু পড়ে শেষ করে দিচ্ছি। WHO ওয়েবসাইটে পাবে ডাটাটা, যে প্রতি 30 থেকে 80 বছরের মধ্যে যারা লো ইনকাম এবং মিডল ইনকাম কেন দেখা গেছে যে লো ইনকাম এবং মিডল ইনকামের মধ্যে 1.28 বিলিয়ন প্রেশারে আক্রান্ত হচ্ছে প্রতি বছর। প্রায় ধরো 12 কোটি, গোটা বিশ্বে যদি 600 কোটি লোক হয়, আর 12 কোটি প্রতি বছর নতুন করে আক্রান্ত হচ্ছে। 12 কোটি এখানে, তাহলে সেটা কত? ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যারা ইনকাম কম বা মিডল ইনকাম, তাদের মধ্যবিত্ত নিম্নবিত্তের মধ্যে বেশি এটা দেখা দিচ্ছে। কেন? টেনশন বেশি, টাকা কম, সংসারের চাপ কম, বেশি কী করে খাবো, দুবেলা খাবো, এইসব টেনশন বেশি। আর খেতে গিয়ে পেট ভরাতে গিয়ে খাবারের কোয়ালিটি গুণমান দেখে না, পেট ভরলেই হলো। ও তো খাবারের গুণগত বুঝে না, পেট ভরলেই হলো। তাদের মধ্যে শিক্ষাও কম, তো তাদের মধ্যে প্রেশারও বেশি। আর এই জাতীয় এই ফ্যামিলির লোকগুলো, তাদের মধ্যে দেখবা হিংসাও বেশি, কাজিয়া ঝামেলাও বেশি, খুন খারাপিও বেশি, অপরাধও বেশি। আর একটা ডাটা হচ্ছে অ্যান এস্টিমেটেড 46% অফ অ্যাডাল্ট উইথ হাইপারটেনশন আর অ্যানুয়াল, মানে প্রায় যতগুলো লোকের প্রেশার আছে তার প্রায় 40% লোক জানেই না প্রেশার সম্পর্কে। তাহলে এটা এডুকেট করতে হবে সবাইকে। আর লেস দ্যান হাফ অফ অ্যাডাল্ট 42% উইথ হাইপারটেনশন আর ডায়াগনোসড অ্যান্ড ট্রিটেড। যতগুলো লোকের প্রেশার আছে তার 42% লোক ট্রিটমেন্টটা ঠিকঠাক করে, বাকিগুলো করে না। কারণ এর সিগনিফিক্যান্ট কী, এর কমপ্লিকেশান কী, এর কনসিকুয়েন্সি কী, সেটা আমরা বুঝি না, জানি না। অ্যাপ্রক্সিমেটলি 1 in 5 অ্যাডাল্ট, প্রায় 5 জনের মধ্যে 1 জনের প্রেশার গোটা পৃথিবীতে। কম বড় কথা, এখানে কতজন আছি? 20-22 জন হবে, তাহলে মিনিমাম ধরো 4-5 জনের প্রেশার থাকার কথা। তাহলে এইরকম যদি সিচুয়েশন হয় আজকের দিনে, তাহলে আগামী 10 বছর পর কী হবে? আরও বেড়ে যাবে। তাহলে আগামী 10 বছর পরে ঘরে ঘরে দেখবা প্রতি রাতে প্রতি পাড়াতে 2টো করে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হয়ে মরে যাচ্ছে। হসপিটালে যত ভর্তি হয় দেখবা সবাই প্রেশার ওষুধ খায়। তাহলে এতগুলো জিনিস আমরা আজকে আলোচনা করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে যে আলোচনা হলো সেগুলো যেন মানব জাতির কল্যাণের জন্য উৎসর্গিত হয়, উপকৃত হয়, ও সেটা যেন আল্লাহ কবুল করে। সকলে দোয়া করবে, আর সেই লেভেল থেকে মানুষকে চিকিৎসা করবে, পরামর্শ দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলেন।